আমরা লাইভে সুধী আসছি। দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশে সুধী দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই জেগে উঠি বাংলাদেশ পরিবারের পরিবেশনা ডাক্তার বন্ধুর এই লাইভ টেলিকাস্টে সকলকে স্বাগতম। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের বন্ধু ডাক্তার সদীপ চন্দ্র সরকার, প্রেসিডেন্ট নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আর সঞ্চালক হিসেবে আছি আমি, আরিফ রেজা তমাল, কোরিয়া থেকে। আমার সাথে আরো আছে ইঞ্জিনিয়ার মুত্তাজান রেজা অমি, ম্যানেজার মেকানিক্যাল, ম্যাক্স গ্রুপ, ঢাকা বাংলাদেশ, এবং কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, পরাগ, উপজেলা কৃষি অফিসার, সিলেট। আসলে এখন বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে করোনা একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে, যার ফলে পৃথিবী হয়ে গিয়েছে স্তব্ধ। সবাই, আমাদের জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বর্তমান সময়ে করোনার সাথে আরেকটি জিনিস আমাদের সাথে যুক্ত হয়েছে বা হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে ডেঙ্গু। অতি সম্প্রতি বাংলাদেশে একজন করোনা এবং ডেঙ্গু এই দুই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আসলে এই করোনা এবং ভাইরাসের সহ সংক্রমণ যেটা ঘটছে বা যেটা ঘটতে যাচ্ছে, এটা আমাদের জন্য আসলে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে উঠতে পারে। তো আমরা আজকে আমাদের এই লাইভ টেলিকাস্টের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা আসলে জানতে চাই এই করোনা এবং ডেঙ্গুর বিষয়ে। এই করোনা এবং ডেঙ্গু নিয়ে আমাদের আজকে জেগোটি বাংলাদেশের পক্ষ থেকে লাইভ টেলিকাস্ট ডাক্তার বন্ধু, যার বিষয়বস্তুই হচ্ছে করোনা ভার্সেস ডেঙ্গু। তো আমরা আসলে জানতে চাই অনেক কিছুই। এই জানার জন্য আমাদের জিজ্ঞাসাগুলো, এবং আপনারা যা জানতে চান আমাদের কাছ থেকে, আপনাদের জিজ্ঞাসাগুলো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর এই আমাদের লাইভ টেলিকাস্টে প্রথমেই আমরা হচ্ছে যে যাচ্ছি আমাদের বন্ধু পরাগের কাছে। পরাগ আসলে কি জানতে চায় এই বিষয়ে আমরা শুনবো এখন পরাগের কাছ থেকে। ধন্যবাদ আরিফ রাজা তোমাল। ধন্যবাদ আমাদের আরেক বন্ধু অমি রাজা, এবং আজকে যে আমাদের মেইন গেস্ট ডাক্তার সদীপ চন্দ্র সরকার, আমাদের বন্ধু। তো আসলে আহ, ডেঙ্গু করোনা দুটি এই বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় একটি বিপজ্জনক একটি ইস্যু। কারণ হচ্ছে যদি গত বছরের পরিসংখ্যান হিসাব করা যায়, তাহলে গত বছরে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় বাংলাদেশের সরকারি হিসাব মতে, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব মতে প্রায় 1 লাখের বেশি ডেঙ্গু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এবং বর্তমানে করোনা একটি নতুন ভাইরাস ডিজিজ, এবং এখানে হচ্ছিল করোনা একটি মহামারী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা, এখন যে সিজন চলতেছে, যে সময়টা চলছে, এটা ডেঙ্গু জন্য একটি মোক্ষম একটা সময়। তো এই ক্ষেত্রে আসলে যেখানে আমরা করোনারও জ্বর হয়, ডেঙ্গুতেও জ্বর হয়। তো এখন আমরা কিভাবে আসলে পার্থক্য করতে পারবো যে আমাদের করোনা হয়েছে না ডেঙ্গু হয়েছে? তো আমি আমার বন্ধু ডাক্তার সদীপ চন্দ্র সাথে জানতে চাই যে আসলে করোনা ডেঙ্গু রোগের উপসর্গের মধ্যে আমরা আসলে কিভাবে পার্থক্য করতে পারবো। আর একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ ঘরে বসে কিভাবে সে বুঝতে পারবে যে তার সে করোনায় আক্রান্ত হয়েছে না ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? আচ্ছা, পরাগ, দোস্ত, ধন্যবাদ তোকে। খুবই একটা সময় উপযোগী কোশ্চেন, ডেঙ্গু এবং করোনা। তো আসলে দুটাতেই জ্বর থাকে। লক্ষণের দিকে যদি যাই আমরা, কয়েকটা জিনিস দিয়ে আসলে বুঝতে পারবো ডেঙ্গু এবং করোনা আলাদা করা যাবে। একটা হচ্ছে লক্ষণ, একটা হচ্ছে ইনভেস্টিগেশন। ঠিক আছে? তো লক্ষণের মধ্যে আমরা যেটা দেখি জ্বর। এই জ্বর দিয়ে কিছুটা ধারণা পাওয়া যাবে। সেটা হচ্ছে যে করোনা রোগীর জ্বরটা হবে হাই গ্রেড ফিভার, তীব্র মাত্রার জ্বর। ঠিক আছে? আর ডেঙ্গু রোগীর জ্বরটা হয় কিরকম, যে প্রথম 3-4 দিন জ্বরটা দেখা গেল একটু বেশি হলো, তারপরে আস্তে আস্তে জ্বরটা ফল করলো, আবার দেখা গেল জ্বরটা বেশি হয়ে গেল। এটা স্যাডেল ব্যাক বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে করোনা রোগীর ক্ষেত্রে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কিছু লক্ষণ থাকে। আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণের মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে সোর থ্রোট বা গলা ব্যথা, খুসখুসে কাশি। ঠিক আছে? ন্যাজাল ডিসচার্জ, নাক দিয়ে পানি পড়া, বা ন্যাজাল কনজেশন বা নাক বন্ধ হয়ে থাকা। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে করোনাতে খুব বেশি পরিমাণে এগুলো দেখা যাবে, কিন্তু ডেঙ্গুতে এরকম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম গুলা মানে একদমই কম, না থাকে বললেই চলে। ঠিক আছে? আচ্ছা, ডেঙ্গুর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, ডেঙ্গুকে আমরা বলি ব্রেক বোন ফিভার। ব্রেক বোন মানে হচ্ছে হাড্ডি ভাঙা জ্বর। আমরা যদি বাংলায় বলি, হাড্ডি ভাঙা মানে হচ্ছে এত তীব্র ব্যথা হয় শরীরে, মনে হয় যে হাড্ডি গুলো ভেঙে ভেঙে যাচ্ছে, এত তীব্র ব্যথা। তো এটা ডেঙ্গুতে ব্যথা শরীরে
এত তীব্র মাত্রায় হয়, যেখানে করোনাতেও শরীরে মায়ালজিয়া বা হচ্ছে মাসেলে ব্যথা এগুলো থাকতে পারে, কিন্তু ব্যথাটা এত সিভিয়ার ফর্মে আসে না। আচ্ছা, এরপরে ডেঙ্গুতে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে সেটা হচ্ছে তোর ওই প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার কারণে একটা রক্তের উপাদান, পরে বলছি আমি, যে এখানে স্পট পাওয়া যায় শরীরে, দেখা যায় বিশেষ করে যারা একটু ফর্সা সাদা তাদের তাদের শরীরে 1 থেকে 2 দিন পরে দেখা যায় যে র্যাশ অ্যাপিয়ার করে। র্যাশটা কিরকম হয়, মশা যদি কামড় দেয় তোরা দেখবি গায়ের মধ্যে যে একটু লাল 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 গুটি মতো একটা র্যাশ আসে, এটাই হচ্ছিল ম্যাকুলার র্যাশ বলি আমরা। এটা ডেঙ্গুতে পাওয়া যায়, করোনাতে এরকম কোনো র্যাশ পাওয়া যায় না। তো এই লক্ষণে কিছুটা তারতম্য থাকে। এছাড়া ডেঙ্গুতে আরেকটা বলে নজিয়া ভমিটিং, মানে বমির টেন্ডেন্সি বা বমি হতে পারে, কিন্তু করোনাতে নজিয়া ভমিটিংটা একটু কম। এখানে ডায়রিয়ার একটা আমরা হিস্ট্রি পাই যে ডায়রিয়া হইতে পারে, ঠিক আছে। এছাড়া করোনাতে আরেকটা ইম্পর্টেন্ট যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এর ইনফেকশনের মধ্যে অ্যানোসমিয়া, খাবার বা অন্য কোনো গন্ধ নাক দিয়ে আসে না, এটা করোনাতে পাওয়া যায়, একটা ডেঙ্গুতে পাওয়া যায় না। তো এই লক্ষণ শুনে বা লক্ষণ বুঝে এটা দিয়ে আমরা কিছুটা আলাদা করতে পারি। এরপরে আমরা যদি ইনভেস্টিগেশনে আসি, পাওনার জন্য এখন মানে জনবহুল, এটা সবাই জানে যে আরটি-পিসিআর কোভিড টেস্ট। এই কোভিড টেস্ট 3 থেকে 5 দিনের মধ্যে করলেই যদি কোভিডটা পজিটিভ হয় তাহলে তো আমরা শিওর ধরে নিলাম করোনা। আর ডেঙ্গুতে একটা ইম্পর্টেন্ট টেস্ট করা হয় NS1 অ্যান্টিজেন। এই NS1 অ্যান্টিজেন এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিচ্ছে 500 টাকা খরচে কাছাকাছি যে হাসপাতাল আছে অথবা সরকারি হাসপাতালগুলোতে এগুলোতে অ্যাভেলেবেল আছে। মাত্র 500 টাকার বিনিময়ে NS1 অ্যান্টিজেন টেস্টটা করলেই ডেঙ্গু হয়েছে কিনা এটা বোঝা যাবে, এবং এটা অবশ্যই লক্ষণ প্রকাশ পাওয়ার, জ্বরের লক্ষণ বা হচ্ছে এই যে খাওয়ায় অরুচি, ক্ষুধামন্দা, বমি, এই লক্ষণ পাওয়ার শুরু হওয়ার 5 দিনের মধ্যে এই টেস্টটা করতে হবে, NS1 অ্যান্টিজেন। এছাড়া ডেঙ্গুতে আরেকটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আছে ব্লাডে, সিবিসি কাউন্টে। সেখানে আমরা প্লাটিলেট কাউন্ট বা অণুচক্রিকা বা থ্রোম্বোসাইট একটা উপাদান আছে রক্তের উপাদানের মধ্যে, এই থ্রোম্বোসাইট কাউন্টটা অনেক পরিমাণে কমে যায়। যেটা নর্মাল কাউন্ট হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এখানে দেখা যায় প্লাটলেট কাউন্টটা কমতে কমতে 20,000, 30,000 এরকম কমে যায়। তো এই প্লাটলেট কাউন্ট, দিস ইজ এ স্পেসিফিক অর স্পেশাল ইনভেস্টিগেশন ইন কেস অফ ডেঙ্গু। এটা আমরা বাড়িতে বসে অথবা কাছাকাছি ক্লিনিক থেকে বললে ওরা আসে ব্লাড নিয়ে যায়, প্লাটলেট কাউন্টটা করলে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি। তো এগুলো করে মোটামুটি ডেঙ্গু করোনা মোটামুটি আমরা আলাদা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয় হচ্ছিল যে মানে আমি, যারা ফর্সা মানুষ তারা তো রেশ বুঝতে পারবে, যারা কালো মানুষ তারা তো আর, মানে যাদের গায়ের রং কালো তারা তো আর রেশটা বুঝতে পারবে না, কিন্তু খাবারের গন্ধ দিয়ে স্বাভাবিকভাবে একটা ধারণা করা যায় যে আসলে ডেঙ্গু হইলো না করোনা হইলো, এটা তো বোঝা যাচ্ছে। আমি কি ঠিক বললাম কিনা সজীব? না, ঠিক আছে। ঠিক আছে, সাদা কালো আসলে কালো মানুষের র্যাশটা একটু কম বুঝতে পারা যায়, তারপরে মশা কামড়ালে যে র্যাশটা পাওয়া যায় না, মানে লালচে একটু দাগ দাগ সেরকমই র্যাশ হয়। দুটো আমরা পার্থক্য করি কেমনে, যে মশার কামড় না হচ্ছে ডেঙ্গুর র্যাশ, ঠিক আছে। সেক্ষেত্রে ওটা যদি হাত দিয়ে আমরা একটু চাপ দিই র্যাশের উপরে, চাপ দিলে দেখা যাবে কি যে র্যাশটা ডিসঅ্যাপিয়ার করে, মানে নর্মাল স্কিন বোঝা যায়, ঠিক আছে। আর যদি এটা হচ্ছে এটা হলো মশার কামড়ের কথা বললাম, আর যদি এটা ম্যাকুলার র্যাশ হয় তাহলে এটা ডিসঅ্যাপিয়ার করবে না। এটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি পার্থক্য করে বুঝতে পারি যে মশার কামড় নাকি হচ্ছে র্যাশ। বুঝতে পারছিস? ধন্যবাদ আচ্ছা সজীব, সজীব। ধন্যবাদ তোকে তোর ধন্যবাদ, বুঝতে পারছি সজীব, বুঝতে পারছি। আমার প্রশ্ন আমি অ্যান্সার পেয়ে গেছি, ধন্যবাদ। সজীব, আমার একটা প্রশ্ন ছিল। এখন অমি এখন বা পর্যন্ত তোমার কারো আমাদের, প্রশ্ন আছে কিনা? হ্যাঁ আমি কথা বলছি। সজীব, কথা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বল। দেখা যাচ্ছে যে ডেঙ্গু বা করোনা দুটো ক্ষেত্রেই আসলে পারফেক্ট কোনো ওষুধের কথা আমরা এখনো জানি না, যে ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের এই ওষুধ খেতে হবে বা করোনার ক্ষেত্রে তো এখনো কেউই জানে না, অনেক ধরনের ইনফেকশন চলছে, অনেক কিছু চলছে। সেক্ষেত্রে প্রথম কথা যেটা, যে জ্বর হলেই আমরা সকলেই তো আইসোলেশন চলে যাব এখন প্রাথমিকভাবে সচেতনভাবে, কিন্তু এটা ছাড়া আলাদা করা জিনিসটা কি আসলে খুব জরুরি? আলাদা মানে আমি আলাদা রুমে আলাদা আছি, আমার জ্বর আছে 100, 100, 103, 2 যাই থাকুক, আলাদা করাটা কি খুব জরুরি হবে, নাকি প্রাথমিক চিকিৎসা নিতে নিতে কিছুদিন পরে অবস্থা বুঝে তারপর আলাদা করার চেষ্টা করা উচিত?
আচ্ছা, ঠিক আছে, আমি কোশ্চেনটা বুঝলাম যে ডেঙ্গু করোনা আলাদা করতে হবে নাকি। হ্যাঁ, এটা অবশ্য একদিক দিয়ে আলাদা করার মানে প্রতি ইয়া প্রয়োজন আছে। এই কারণে বলছি যে ডেঙ্গু এবং করোনা দুটাই ভাইরাসের কারণে হয়, এবং দুইটা ডিজিজেই ডেথ রেট অনেক বেশি, অনেক অনেক লোক মারা যায়, ঠিক আছে। ডেঙ্গুর মধ্যে একটা মানে এর কমপ্লিকেশন হিসেবে আসে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হ্যাঁ, ডেঙ্গুর সাথে শরীরে রক্তক্ষরণ হয়, পরবর্তীতে ডিআইসি, অর্গান ফেলিওর, এগুলো ডেভেলপ করে মারা যায়। আর এর সাথে আরেকটা আছে ডেঙ্গু শক সিনড্রোম, ঠিক আছে, ডেঙ্গুর কারণে শক হয়ে যায়। এই দুটো আলাদা করবো আমরা এই কারণেই যে যদি ডেঙ্গু হয় দুটার মধ্যে ট্রিটমেন্টগত কিছুটা পার্থক্য আছে। যেমন যদি করোনা হয় তাহলে আমরা বলি গরম পানি খেতে, ঠিক আছে। ডেঙ্গু হলে কিন্তু আমরা গরম পানি খেতে বলবো না, হ্যাঁ, বা ঈশদুষ্ণ পানি খেতে বলবো না। ডেঙ্গু হলে আমরা বলবো কি, যে আপনি পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খান। ফ্লুইড বলতে সেটা ওরাল স্যালাইন, যেটা আমরা খাবার স্যালাইন খাই, সেটা ডাবের পানি হতে পারে, এমনি পানি হতে পারে, এগুলো হচ্ছে আমরা বেশি বেশি খেতে বলি। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে করোনাটা যেমন কমিউনিটিতে ট্রান্সমিশন হয়, ডেঙ্গু কিন্তু কমিউনিটিতে ট্রান্সমিশন হয় না এভাবে, যে টাচের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে, ওই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটমস এর কথা বললাম, এগুলোর মাধ্যমে ডেঙ্গুটা আলাদা মানে ছড়ায় না। এই কারণে দুটাকে আমরা আলাদা করতে মানে করার প্রয়োজন আছে। এই, ঠিক আছে আমি। হুম, ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আচ্ছা সজীব, তুই যে কথাটা বললি যে আসলে এখানে তুই হচ্ছে যে খাবার দাবার বা এই জিনিসগুলো বললি, তো সেই সাথে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছিলাম যে হুম, আসলে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে বা আমরা আসলে বাসায় কি ধরনের সাবধানতা অবলম্বন করব। আচ্ছা, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে বাসায় সাবধানতা বলতে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে যে যদি ডেঙ্গু রোগী ডায়াগনোসড হয়, অথবা হচ্ছে যদি ধারণা করা হয় এটা ডেঙ্গু হচ্ছে, রোগী অবশ্যই যে জিনিসটা করবে সেটা হচ্ছে মশারির মধ্যে থাকবে। মশারি খাটায় তারপরে রাত্রে শুইতে হবে। দিনের বেলাও যদি ঘুমান তাহলে মশারি খাটায় শুইতে হবে, শুইতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হচ্ছে বাড়িতে আমরা সাধারণত এই যে ফুলের টবে যে পানি থাকে, এরপরে হচ্ছে তোর এই যে ফ্রিজ চালাই, ফ্রিজের নিচে পানি থাকে, এসি যে আউটলেটের পানিগুলো জমা থাকে, তারপরে যে টায়ারের মধ্যে পানি জমা থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো ওগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে। কারণ এগুলোতেই হচ্ছিল ডেঙ্গুর যে মশা বহন করে, এডিস এডিস এজিপ্টি, এই মশাটা ওই পানিতেই জন্ম নেয়, ঠিক আছে। এই জন্য হচ্ছে এগুলো, এই জিনিসটা করতে হবে, এই সাবধানতা থাকতে হবে। আর করোনার ক্ষেত্রে এটা তো এখন সবাই জানে, এভরিওয়ান নোজ, যে মাস্ক পরতে হবে, যে সোশ্যাল ডিস্টেন্স এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, হ্যাঁ, মাস্ক পরতে হবে, চশমা পরতে হবে, ঠিক আছে। বারবার হচ্ছে হাত সাবান দিয়ে ধুইতে হবে, হ্যাঁ। বাড়ি থেকে যত কম সম্ভব বের হইতে হবে, একদম নিতান্ত বা একান্ত প্রয়োজন যদি না থাকে তাহলে বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এই, কামাল। আচ্ছা, ধন্যবাদ সজীব, তো হুম, হ্যাঁ, উত্তরটার জন্য অনেকটা জিনিস ক্লিয়ার হয়েছে আমাদের। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছিল এমন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন প্রথম করোনা আসলো তখন বললো যে টেস্ট টেস্ট টেস্ট। তখন বললো যে যদি জ্বর সর্দি কাশি এই ধরনের লক্ষণগুলো থাকে সেই ক্ষেত্রে হুম, আপনি অবশ্যই টেস্ট করবেন। এবং তখন হুম, সরকার থেকেও বলা হলো যে আইসোলেশনে থাকতে হবে, কোয়ারেন্টাইন থাকতে হবে, এই টার্মগুলো ইউজ করা হলো। এখন হ্যাঁ, হ্যাঁ, ইদানিং যেটা আমরা জানতে পারতেছি যে সেটা হচ্ছিল যে অনেক উপসর্গবিহীন আপনার লক্ষণ দেখা যাচ্ছে, মানে উপসর্গবিহীন করোনা পজিটিভ হচ্ছে, টেস্ট করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো উপসর্গ নেই কিন্তু তার টেস্ট করলে পজিটিভ আসছে। এখন এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছিল যে টেস্ট আমি কখন করব? এখন আমার উপসর্গ নাই, আমি কিভাবে টেস্ট করব? আবার উপসর্গ থাকলে আমাকে টেস্ট করতে হবে, কিন্তু যখন উপসর্গ নাই তখন আমি টেস্টটা কিভাবে করব? আমি কিভাবে বুঝে আমাকে টেস্ট করতে হবে? আর হচ্ছিল যে আচ্ছা, আহ, এইটা বিষয় একটু জানার ছিল। আর বাংলাদেশে এই প্রবলেমটা কেন হয় যে মানে উপসর্গ নাই, আবার হচ্ছিল যে টেস্ট করতে বলতেছে কিন্তু আবার টেস্ট হচ্ছে না। আমি একটু ক্লিয়ার হতে চাই যে আসলে টেস্টটা কখন করব। আচ্ছা, ঠিক আছে, সজীব, বুঝতে ধন্যবাদ পারছিস পরাগ। কিনা আমার প্রশ্নটা? হম, হম, প্রশ্ন করছি যে আমরা টেস্ট কখন করব, হোয়েন টু টেস্ট কোভিড-19, আরটিপিসিআর। আচ্ছা, কোশ্চেন সজীব, আনসার হচ্ছে দোস্ত, দোস্ত শুন, সেটা হচ্ছে এখন যেটা বলি আমি, নো সিমটম নো টেস্ট। যদি কোনো সিমটম না থাকে তাহলে টেস্ট করার প্রয়োজন নাই। তারপরেও
আমাদের গভর্নমেন্ট যে গাইডলাইন দিচ্ছে, গাইডলাইন অনুযায়ী যদি 4টা ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা টেস্ট করব। এক নম্বর হচ্ছে সিমটম থাকলে, সিমটমের মধ্যে আমি আগে বলে নিছি যে যদি জ্বর থাকে, তারপরে হচ্ছে কাশি বা কফ থাকে, একটু গলা ব্যথা যদি থাকে, শরীরে ব্যথা, এগুলো যদি লক্ষণগুলো থাকে তাহলে টেস্ট করব, এটা একটা। নাম্বার 2 হচ্ছে যে তুই যদি বা হচ্ছে যদি আমরা কেউ একটা ডায়াগনোসড কেসের কন্টাক্টে আসি, যে একজনের হচ্ছে কোভিড পজিটিভ আছে, কোভিড-19, তো দেখা গেল যে আমি তার সংস্পর্শে আসি, তার সাথে গল্প করলাম, খোশ গল্প করলাম, তো এইভাবে যদি কন্টাক্টে আমরা যদি আসি তাহলে টেস্ট করতে হবে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানছি না, একজন টেস্ট করতে দিছে, হ্যাঁ, মানে ওয়েটিং ফর দ্য রিপোর্ট পেন্ডিং, পরবর্তীতে আমি জানতে পারলাম যে হচ্ছে হ্যাঁ তার টেস্টে পজিটিভ আসছে, সেক্ষেত্রেও টেস্ট করতে হবে। তার মানে হচ্ছে কি, প্রথমে সিমটম থাকলে করব, এরপরে হিস্ট্রি অফ কন্টাক্ট উইথ কোভিড পেশেন্ট। হ্যাঁ, এরপরে যেটা নাকি আমাদের দেশে এখন হচ্ছে না, তারপরেও আমি বলে রাখি যে যদি দেশের বাইরে থেকে কেউ আসে, যে এমন এমন দেশ থেকে আসলো সেখানে কোভিড এর হিস্ট্রি আছে, তাহলে তার হচ্ছে হলো অবশ্যই হচ্ছে টেস্ট করাইতে হবে। আর হচ্ছে এই যে প্যান্ডেমিক জোন, যা আমাদের গভর্নমেন্ট এখন অনেকগুলো জোন ভাগ করে দিচ্ছে, এখনো অ্যাপ্লিকেশন হয়নি, তো ওই যে রেড জোন, ইয়েলো জোন, তো এই যে প্যান্ডেমিক যেই জোনে সবচেয়ে বেশি, যেমন আমি এসে বললাম যে আমি রেড জোন থেকে আসছি, আমার একটু কেমন যেন মায়ালজিয়া বা মাসেলে একটু ব্যথা মনে হচ্ছে, তাহলে করতে হবে। তাহলে এই 4 ধরনের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি টেস্ট করব কোভিড। বুঝছিস পরাগ? ধন্যবাদ সজীব। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন তো মানে একটা আতঙ্ক, টেস্ট করতে যাও ঠিক কিন্তু আছে, একটা বুঝতে আতঙ্ক। পারছি, ধন্যবাদ সজীব। আচ্ছা, আমি যেটা বলছিলাম, সজীব শোনা যাচ্ছে? হ্যাঁ দোস্ত, শুনতে পাচ্ছি, বল। বললাম এখন টেস্ট করতে যাও এখন আতঙ্ক, বিশেষ করে করোনার কথাই বলছে। অনেককেই দেখেছি জ্বর আসলে না আসলে, তুই আরো ভালো বলতে পারবি যেহেতু তুই অনেক বেশি পেশেন্ট দেখিস, সহজে টেস্ট করতে যেতে চায় না। অনেকেই বলে যে মানে ধারণা হচ্ছে এটা যে আমার যদি করোনা নাও থাকে, আমার ওখানে টেস্ট করতে গেলেই করোনা হয়ে যাবে, কারণ এখানে করোনা অনেক রোগী টেস্ট করতে যাচ্ছে, যেহেতু ছোঁয়াচে ব্যাপারটা, এটা আরো বেশি ভয়ের। তো নর্মালি আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি আমরা যখন টেস্ট করতে যাব সে সময়? মানে শুধুমাত্র কি ওই গ্লাভস মাস্ক এটাই, অথবা আরো কোনো এক্সট্রা দরকার আছে, এক্সট্রা কেয়ারফুল হওয়ার? আচ্ছা, হ্যাঁ, খুবই একটা তুই ভালো প্রশ্ন করছিস দোস্ত। সেটা হচ্ছে যে যখন আমার জ্বর আছে বা আমার কাশি আছে বা হচ্ছে গায়ে ব্যথা, এই সিমটম গুলো আছে, আমি টেস্ট করতে গেলাম, দেখা গেল যে আরো অনেকের ওখানে টেস্ট করা হচ্ছে, তো ওখানে অনেকে সিমটোমেটিক থাকতে পারে, অনেক কোভিড পজিটিভ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, মানে দুইটা দিক থেকে এই এই কন্টাক্টটা আমরা ইয়া করতে পারি আর কি, ট্রান্সমিশনটা রুখতে পারি, আটকাইতে পারি। একটা হচ্ছে যিনি এই টেস্ট গুলো নিবেন, বলতে যে স্পেসিমেন কালেকশন যিনি করবেন, তার সাবধানতা এবং আমার নিজের সাবধানতা, এবং সাথে আমার সাথে আরো যে লোকজন আছেন, এই 3 লেভেলে যদি সাবধানতা করতে পারি, ঠিক আছে, তাহলে হচ্ছিল আমরা এই ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারি। তো এই জন্য ব্র্যাক থেকে কিয়ক্স বুথ, ঢাকায় এরকম 40টা বুথ আছে, এই বুথে থেকে করলে সুবিধা হবে। সুবিধা হচ্ছে কি, যিনি স্যাম্পল কালেকশন করছেন এবং যিনি স্যাম্পল দিচ্ছেন, যে পেশেন্ট বা যেই ব্যক্তি, তার মধ্যে কোনো কন্টাক্ট থাকে না। একটা খুব প্রোটেক্টেবল একটা হচ্ছিল রুম থাকে, সেই রুমের থেকে বাইরে এবং ভিতরে, এবং এদের মধ্যে কোনো কন্টাক্ট থাকে না। তো ইটস বেটার যে কিওস্ক বুথ যেখানে আছে সেখানে গিয়ে স্যাম্পল দেওয়া, তাহলে একটা সাইড আমরা ট্রান্সমিশন আটকাইতে পারবো। আচ্ছা, এরপরে নিজের ক্ষেত্রে কি, যে স্বাস্থ্যবিধি যেটা, সেটা হচ্ছে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, অবশ্যই চশমা পরে যেতে হবে, ঠিক আছে, গ্লাস পরে যেতে হবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট, যে পাশে যে যিনি আছেন ওনার থেকে অবশ্যই 6 ফিট ডিস্টেন্স মেনটেন করতে হবে। যে ভাই আপনি একটু দূরে থাকেন, হ্যাঁ, দূরে না থাকলে ভাই আপনিও আপনার আমার থেকে আপনার কাছে যেতে পারে, আপনার থেকে আমার কাছে যেতে পারে। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে মোটামুটি এই বুথ থেকে বা হচ্ছে ক্লিনিকে, হসপিটালে গিয়ে। আর একটা ব্যবস্থা আছে দোস্ত, সেটা হচ্ছে কি, কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তোরা চাইলে আমি লিংক দিয়ে দিব। ওই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো করে কি, ওরা বাড়িতে এসে বাড়ি থেকে স্যাম্পল নিয়ে যায়, এটা কিন্তু করা যায়। তো এই ক্ষেত্রে একটু টাকা পয়সা লাগে, কোথাও 3,500 4,000 টাকা খরচ হয়, কিন্তু
সবার তো এটা আসলে সম্ভব না, কিন্তু যাদের এটা সম্ভব তারা এটা ইউজ করতে পারে, তারা এই ওয়েটা নিতে পারে। বুঝতে পারছিস? হুম, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এত ধন্যবাদ দিতে হবে এখানে না। আরেকটা যেটা হ্যাঁ, জিনিস, বল। হ্যাঁ, হ্যাঁ, না, এখানে যেটা জিনিস আমি আরেকটা করতে চাচ্ছি, সাধারণত যেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকে টেস্ট করার পর রিপোর্ট পাইতে কিছুক্ষণ সময় লাগে বা কিছুদিন সময় লাগতেছে। তো এখন ইন বিটুইন যেই ধর যে সাপোজ একজন টেস্ট করলো কিন্তু তার রিপোর্ট পাইতে কিছুদিন সময় লাগলো, টেস্টের পর রেজাল্ট আসলো যে সে হচ্ছে যে পজিটিভ। তো টেস্টের পর থেকে রিপোর্ট পাওয়ার হচ্ছে যে আগ পর্যন্ত এই সময়টাতে আসলে তাহলে সে কি রকম সতর্কতা অবলম্বন করবে? আচ্ছা, হ্যাঁ, এটা খুব একটা ভালো প্রশ্ন যে আমাদের একটু আমরা আসলে আজকেই যদি রিপোর্ট করতে দেওয়া হয় আমরা আজকেই দিতে পারছি না, এটা আমি দেখছি। 2-3 দিন সময় লাগে, কোথাও 5 থেকে 7 দিন সময় লাগছে। তো আমি বলছি যে রিপোর্ট কারা করতে যাবে, তো ওই যে 4টা ক্রাইটেরিয়া আছে, যে হচ্ছে আগে বলছি যেগুলো আবার রিপিট করছি না, ওই 4 গ্রুপের যে লোক যারা রিপোর্ট করতে দিবে, যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট হাতে আসতেছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাসায় অবশ্যই 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 কোয়ারেন্টাইনে থাকতে হবে। অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকতে হলে যেরকম হচ্ছে যে তার হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ঘরে থাকবে, বাসায় হচ্ছে বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন বা হচ্ছে বাচ্চাদের থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, মানে কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। যেখানে সেখানে ঘুরে বেড়ানো যাবে না, কারণ তার পজিটিভ হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে তার যদি জ্বর টর থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি চিকিৎসা নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের ডিজি হেলথে স্বাস্থ্য বাতায়ন আছে 16-263 এই নাম্বারে, অথবা 333 এই নাম্বারে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারে। ঠিক আছে। এই, আর আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, আমি তাহলে প্রশ্ন করি, কেউ যদি প্রশ্ন করতেছে না আমি একটা প্রশ্ন করি। আসলে আসলে হচ্ছিল যে এই কোভিড-19 এটার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রচলিত যে হাত হাতটা ভালো করে ওয়াশ করতে হবে কমপক্ষে 20 সেকেন্ড ধরে, বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, মুখে মাস্ক পরতে হবে। আবার আমরা চোখের কথাও শুনি। আসলে চোখ কি একটা ভাইটাল সাবজেক্ট এখানে সংক্রমণের দিক দিয়ে? কতটা আসলে এটা তো, যদি আমি সাধারণ মানুষের মধ্যে দেখি তাহলে সেক্ষেত্রে চোখের নিরাপত্তাটা কিভাবে দিবে, আর চোখটা আসলে কিভাবে, মানে কতটুকু আশঙ্কাজনক যে আক্রমণ করতে পারে বা কোভিড-19টা আক্রান্ত হতে পারে কোভিড-19 এর চোখের মাধ্যমে? এটা একটা বিষয়। আর যদি আক্রান্ত হওয়া বেশি হয়ে থাকে, আক্রান্ত হয় এটা দেশে সাধারণত শুনছি আমি, তো সেক্ষেত্রে আমরা কি কি সাবধান নিতে পারি যাতে চোখ থেকে আমরা যাতে চোখের মাধ্যমে যাতে কোভিড-19 আক্রান্ত না হয়, সেটা বিষয়ে একটু জানতে চাইছিলাম সজীব। হ্যাঁ, পরাগ, তুই দোস্ত খুব চমৎকার একটা প্রশ্ন করছিস। আমরা সব মাস্ক 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 নিয়ে বিজি হয়ে পড়ছি, কিন্তু চোখটাও যে একটা ইম্পর্টেন্ট রুট ফর ট্রান্সমিশন, ঠিক আছে, এটা কিন্তু আমরা সবাই ভুলে যাচ্ছি, এবং এটা নিয়ে আলোচনা আমার মনে হয় খুবই কম হয়। হ্যাঁ, চোখ আমাদের যে বাইরের যে 3টা পার্ট আছে, চোখ, নাকের ছিদ্র, নস্ট্রিল বলি, এবং হচ্ছে মাউথ। হ্যাঁ, এই 3টাই ইউজুয়ালি, দিস ইজ দ্য ইউজুয়াল রুট ফর ট্রান্সমিশন অফ কোভিড-19। ঠিক আছে, আমরা সবাই মাস্ক ব্যবহার করে নাক এবং হচ্ছে মুখ ঢেকে রাখছি, বাট চোখের আমরা প্রোটেকশন নেই না। এটা চোখের প্রোটেকশন আমরা কিভাবে নিতে পারি? যারা গ্লাস ইউজ করে, চশমা ইউজ করে, তাদের জন্য এটা মানে ওই আশীর্বাদ আর কি, যে তাদের চশমার কল্যাণে হ্যাঁ এটা একটা অটো প্রোটেকশন হচ্ছে, এটা একটা বিষয়, তমালের মতো আর কি। আর যারা চশমা ইউজ করে না, ঠিক আছে, যারা চশমা ইউজ করছে না, তারা যেন অবশ্যই সানগ্লাস হোক বা গগলস হোক এগুলো ইউজ করে, অথবা আরেকটা জিনিস আছে, আমরা হচ্ছে ফেস শিল্ড ব্যবহার করতে পারি, ফেস শিল্ড। হ্যাঁ, মাথাটা পুরো হেলমেটের মতো একটা জিনিস আছে, আমি না একটু পরে দেখাই দিব, ওটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে একটা। আর এরপরে বাড়িতে যখন ফিরবে সবাই বলছে বারবার হাত ধুন 20 সেকেন্ড করে, কিন্তু এর সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে আপনার চোখগুলো ঠান্ডা পানি দিয়ে বা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন বারবার। ঠিক আছে, চোখে সাবান দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু মুখে সাবান দিতে পারে, এবং হাতে সাবান দেওয়ার সাথে সাথে চোখে পানি দিয়ে চোখটা ধুয়ে নিতে হবে। এটার দিকে কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্স দিতে হবে, যেটা নাকি আমরা হরহামেশা এটা নিয়ে কথা বলি না। এটা একটা অত্যন্ত ভাইটাল কোশ্চেন দোস্ত, তোকে থ্যাংক ইউ, ভালো কোশ্চেন করছিস।
আচ্ছা, আমি এবার একটা কোশ্চেন করি। এটা এটা আচ্ছা, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা ঢাকায় আছে, ঢাকা, চিটাগাং যেসব ধন্যবাদ সজীব। জায়গা আসলে আসলে চোখের যে বিষয়, রেড জোন চোখে আমরা যে সবাই। পানি দিতে হবে, হাত ধোয়ার পরে চোখে পানি দিতে হবে, এই জিনিসটা আসলে জানতাম না। আচ্ছা। আচ্ছা সজীব, আমার প্রশ্নটা আসি হচ্ছে, আম, আমরা যারা ঢাকায় আছি অথবা যারা মানে রেড জোন গুলোতে আছে, অনেক ক্ষেত্রে বিশেষ করে জীবিকার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেকে বাইরে যেতেই হচ্ছে। তো এখন কিন্তু কোভিড-19 রোগী খোঁজার জন্য আর জিজ্ঞাসা করতে লাগে না যে কোথায়। এখন আমরা ফোন দিলে যেটা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আমার এখনো হয়নি এটাই বেশি। প্রত্যেকেরই পরিচিত কারো না কারো কিন্তু হয়েছে। তো ঢাকা যারা আছে পরিচিত। আমার প্রশ্ন হচ্ছে, আমার বা আমার বাসায় আমার কোনো আত্মীয় স্বজনের হলে সেক্ষেত্রে কিভাবে আমরা এটা ট্যাকেল দিতে পারি এই সিচুয়েশনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলছিস যে কয়দিন পরে খুঁজে বের করতে হবে যে কোন ফ্যামিলিতে কোভিড হয় নাই। আচ্ছা, সুন্দর তো। সেটা হচ্ছে যে আমি আমার খুবই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি বাসায়, তোদের ভাবি ওয়াইফ, আমার ওয়াইফ থাকে। তো দুইজনের মধ্যে মানে দুইজনেরই আমাদের কিছুটা সিমটম ছিল রোজার মাঝামাঝি সময়ে। হ্যাঁ, আমার জ্বর ছিল, তোর ভাবিরও জ্বর ছিল, ঠিক আছে। তারপরে একটু আমার শরীরে ব্যথা ছিল, ওর শরীরে ব্যথা ছিল না, ওর সিমটম আমার চেয়ে একটু কম ছিল। কিন্তু তারপরে আমরা যখন টেস্ট করাইতে যাই, দেখা গেল যে তোর ভাবিরটা হলো পজিটিভ আর আমারটা নেগেটিভ। তো আমি বলতে চাচ্ছি এটাই যে একজনের হলে যে সবারই হবে তা না, আবার একজনের হলে যে কারো হবে না তা না। হইতে পারে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে কি, যে আরটিপিসিআর এই যে টেস্টটা আমরা করি, এই টেস্টটার হচ্ছে সেন্সিটিভিটি বলা হয় 67%, মোরলেস 70%। তার মানে 100টা রোগীর কোভিড পজিটিভ, কিন্তু তাদের সবাইকে যদি আরটিপিসিআর টেস্ট করা হয়, তো পিসিআর টেস্ট করার পরে দেখা গেল 70 জনের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে, বাকি 30 জনের নেগেটিভ দেখাচ্ছে। কথা বুঝতে পারছিস? আমার ওয়াইফ, আমাদের দুজনেই সিমটম আছে, বাট যখন আমরা রিপোর্ট পাইলাম তখন হচ্ছিল ওরটা পজিটিভ, আমারটা নেগেটিভ। এটা আর একটা হচ্ছিল বলি যে আমরা যেহেতু আমাদের দুজনেরই সিমটম ছিল, হ্যাঁ, আমার রিপোর্ট নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু আমি পজিটিভ, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি হচ্ছে ফলস নেগেটিভ। মানে যেটা সত্যি হওয়ার কথা ছিল কিন্তু সেটা নেগেটিভ হয়ে গেছে, পজিটিভ হওয়ার কথা ছিল নেগেটিভ হয়ে গেছে, এটা হলো ফলস নেগেটিভ। আমি এটা বুঝতে পারছি যে ইয়েস, আই ওয়াজ ফলস নেগেটিভ। এই জন্য আমরা কিন্তু হাজবেন্ড ওয়াইফ আমরা একসাথেই ছিলাম। আমরা যেটা আসলে যে গ্যাপ মেনটেন করা বা ওকে আইসোলেশনে রাখা, আমরা সেটা করিনি। তবে যেহেতু আমাদের সবার এটা সম্পর্কে ধারণা কম, এই জন্য পরিবারে যদি কারো এরকম কোভিড পজিটিভ হয়, সেক্ষেত্রে খুবই সাবধানে থাকতে হবে এবং তাকে একটা আলাদা রুমে আইসোলেশন, এটাকে আমরা তখন বলবো আইসোলেশন। হোয়েন ওয়ান ইজ ডায়াগনোসড উইথ কোভিড অর এনি ডিজিজ, তাকে যদি আলাদা রাখা হয় তখন সেটা আইসোলেশন। আর ডায়াগনোসিস হওয়ার আগ পর্যন্ত যদি আলাদা রাখা হয় তাকে সেটা বলা হয় কোয়ারেন্টাইন। এই আইসোলেশন কোয়ারেন্টাইন একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো তাকে তখন আইসোলেশন করতে হবে এমন একটা রুমে যেখানে বাথরুমের ফ্যাসিলিটিস আছে, এক, ঘরে পর্যাপ্ত আলো বাতাস আছে, আসতে পারে। হ্যাঁ, এই রুমে যার ডিজিজ সে হচ্ছে সবসময় একা থাকবে কমপক্ষে 14 দিন। এখন অবশ্য আমাদের ন্যাশনাল গাইডলাইন বলছে 10 দিন থাকলেই হবে। তারপরে আমি যেটা আইডিয়াল সেটা বলছি 14 দিন। এই 14 দিন সে বাইরে যাবে না, ঘরের মধ্যেই নামাজ পড়বে, একটু এক্সারসাইজ করবে, বাইরের হাওয়া নিবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করার সময় খুব ইম্পর্টেন্ট যে দরজার বাইরে দরজা নক করে খাবার দিয়ে ওনারা চলে যাবে। অবশ্যই তারা গ্লাভস পরে থাকবেন যিনি খাবার সার্ভ করতে আসবেন। খাবার দিয়ে চলে যাবেন, ইনি দরজা খুলে খাবার নিয়ে খেয়ে ওই বাথরুমে বা পানিতে ওটা একটু পরিষ্কার করে আবার বাইরে বের করে রেখে দিবেন, ঠিক আছে। এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কারণ এটা এভাবে ট্রান্সমিশন হতে পারে। এই জন্য তখন বাড়ির যে সদস্যগুলো থাকবে তারা মোটামুটি তার কাছ থেকে দূরে থাকবে, এক। 2 নম্বর কথা হচ্ছে, যিনি খাবার দিবেন তিনি যে গ্লাভস পরে দিবেন, মাস্ক পরে থাকবেন, সেগুলো ওই থালা বাসন পরিষ্কার করার পর, তাকে তো আবার থালা বাসনটা নিতে হবে, পরিষ্কার করার পরে উনি একটা মানে ক্লোজ ক্যাভিটি, অতএব আমরা যদি পলিথিনের মধ্যে বা পলিথিন এখন যদি ইউজ নাও করি, ক্লোজ একটা ক্যাভিটিতে তার ওই গ্লাভ মাস্ক এগুলো খুলে রাখবেন, ঠিক আছে। পরবর্তীতে ওগুলো ডিসকাস করে দিবেন, এটা অবশ্যই বেঁধে রাখতে হবে, কারণ সেখানেও একটা সোর্স অফ ট্রান্সমিশন হতে পারে, ঠিক আছে। এই সতর্কতাগুলো থাকতে হবে দোস্ত।
এখানে আমার একটু আরেকটা ইয়ে ছিল যে সতর্ক নিলাম, এখন তো এটা তো তোর নিজেই তুই দেখেছিস তো হুম। ব্যাপারটা আসলে যখন তুই তো সবসময় ঢাকা মেডিকেলে আছিস, আমার জানা মতো বাংলাদেশের সবচেয়ে বেশি রোগীগুলো হয়তো একটা হচ্ছে ঢাকা মেডিকেলে যায়, অনেক কিছু চোখের সামনে দেখিস, সেই মুহূর্তে আসলে তোদের তো ভয় পেয়ে যাওয়ার, সবারই ভয় পেয়ে যাওয়ার কথা। তো তোদের অনুভূতিটা কেমন ছিল, বা সাথে সাথে কি বাসার মানুষদের জানিয়েছিলি? তা তো মনে হয় না, সেই সিচুয়েশন না, দেখেছিলি? আচ্ছা, এটা ঠিকই বলছিস। আমি আসলে সত্যি কথা বলতে, না, আমি খুব একটা বেশি ভয় পাইনি, কারণ এই করোনা যেটা, এটা হচ্ছে 80 to 85% পেশেন্টের কোনো রকম সমস্যা হবে না। 100 জন যদি করোনায় আক্রান্ত হয়, 80 থেকে 85 ভাগ মানুষের কোনো রকম কোনো সমস্যাই হবে না। ঠিক আছে। এই বাকি যে 15% থাকলো, এর মধ্যে দেখা যায় মোটামুটি 15%-এর মধ্যে 10%, 12%, হ্যাঁ, এদের হচ্ছে মৃদু সিমটম বা একটু কাশি টাশি এই জিনিসটা থাকতে পারে। ঠিক আছে। এদেরও হসপিটালাইজ হতে হবে না। বাকি যে 5% আছে, এদেরকে হসপিটালাইজ হতে হয়। হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার স্বাস্থ্য দেখে মনে হচ্ছে যে স্বাস্থ্য ভালো, বউয়েরও স্বাস্থ্য ভালো, হ্যাঁ, ইমিউনিটি ভালো। ঠিক আছে। এই কারণে আর কি মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ খারাপ কিছু হবে না, উপরে সৃষ্টিকর্তা আছে। হ্যাঁ, এই। আর আরেকটা বিষয় হচ্ছে, বাড়িতে আসলে জানাইনি, সত্যি কথা বলতে বাড়িতে কাউকে জানাইনি, না শ্বশুর বাড়িতে না বাড়িতে। পরে যখন 14 দিন পরে রিপোর্ট নেগেটিভ আসে, তখন বাড়িতে শেয়ার করছি। এই। এটা আসলে, এটা কিছু করার নেই, আমাদের বাংলাদেশের সিচুয়েশনে এটা আসলে জানানো বেশ টাফ। কামাল, হ্যাঁ। পরে কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, সজীব, যে তোর অভিজ্ঞতাটা আসলে শুনলাম, কারণ এরকম যে নিজেদের মধ্যে আসলে কেউ পজিটিভ হয়েছে, আসলে কিভাবে দিনগুলো পার করছে বা কি কি প্রিকশনারি মেজার নিছে বা কিভাবে ছিল, এটা আসলে আমাদের সবার জন্যই একটা হচ্ছে যে, বলতে গেলে যে আমাদের অ্যাটলিস্ট আমরা এখানে ফ্রেন্ড সার্কেলে আমাদের কাছে এটা হচ্ছে যে অনেকটাই হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা বলতে পারি, যে এই জিনিসটা আসলে যে সরাসরি তোর মুখ থেকে শোনা বা ইয়ে করা। আচ্ছা। তো এইখানে একটা জিনিস, তুই যেহেতু ডাক্তার, তুই জিনিসগুলো বুঝিস যে আসলে কোন ওষুধটা খেতে হবে বা কি করতে হবে। এখন যেটা ইয়ে হচ্ছে যে, অনেক সময়ই দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন বেশ কিছু ওষুধ চলতেছে, যে এইগুলো কথা হচ্ছে ইন্টারনেটের কল্যাণে মানুষজন এখন অনেক ওষুধেরই নাম জানে, যে বা হাই পাওয়ার ডোজের এই ওষুধগুলো জানে, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, তারপর আইভারমেকটিন, এই জিনিসগুলো মানুষের কাছে এখন কিন্তু মুখে মুখে ঘুরতেছে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে উইদাউট প্রেসক্রিপশন এই ওষুধগুলো খেলে আমাদের আসলে কি কি ধরনের ক্ষতি হইতে পারে, এটা একটা জিনিস। আর আমরা যেহেতু হচ্ছে যে মাঝে সাঝে আমরা ওষুধ খেয়ে থাকি, বা আমরা বাঙালিরা যেটা হচ্ছে যে কমন একটা জিনিস হচ্ছে যে আমরা আসলে ওষুধ খেতে পছন্দও করি কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কোন ধরনের ওষুধগুলো খেতে পারবো, আর এটা হচ্ছে যে আসলে আমার মনে হয় বিষয়ে তুই যদি একটু আমাদেরকে কিছু বলিস। আচ্ছা দোস্ত, খুবই ভালো কোশ্চেন করছিস আসলে। যখন আমরা যখন হচ্ছে আমার ওয়াইফ ও যখন পজিটিভ ছিল, হ্যাঁ, তো আমরা তো এমন কোনো ওষুধ খাইনি, শুধুমাত্র প্যারাসিটামল। প্যারাসিটামল হচ্ছে ওটিসি ড্রাগ। ওটিসি মানে ওভার দ্য কাউন্টার, কোনো সিগনেচার ছাড়া, কোনো প্রেসক্রিপশন ছাড়া আমরা প্যারাসিটামল কিনতে পারি। এই জন্য এটাকে ওটিসি ড্রাগ বলা হয়। আর সাথে অ্যান্টিহিস্টামিন, যেমন হচ্ছে ফেক্সোফেনাডিন আছে, তারপরে হিস্টাসিন আছে, তারপরে রুপাটিডিন আছে, এই রূপা নামে পাওয়া যায়, ফেনাডিন নামে পাওয়া যায়। তো এগুলো ওটিসি ড্রাগ, এগুলোই শুধুমাত্র আমরা খেতে পারি সাধারণ জনগণের জন্য। এটা আমি বারবার বলছি, এবার বললাম, আবার বলবো হয়তোবা। সাধারণ জনগণ বা হচ্ছে আমাদের ডাক্তারদের মধ্যে অনেকেই আমি শুনছি আমার ফ্রেন্ড সার্কেলে, যে করোনার শুনছে, লক্ষণ হয়েছে, আইভারমেকটিন খেয়ে নিচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ক্লোরোকুইন খেয়ে নিচ্ছে। তো আসলে এত অরিড বা এত প্যানিক হওয়ার কিছু নাই। আমি আগেই বললাম যে 85% কিচ্ছু হবে না, 95%-এরই কিচ্ছু হবে না, অনলি 5% এফেক্টেড হবে। তাও কি, ওটা বলিনি, সেটা হচ্ছে যাদের কোমরবিড সিচুয়েশন আছে, যে যাদের হচ্ছে প্রেশারের সমস্যা, যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, যাদের হচ্ছে কিডনির সমস্যা আছে, যাদের হচ্ছে ইমিউনো সাপ্রেশন মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এরকম ওষুধ খায়, হ্যাঁ, এদের এই জিনিসগুলো বেশি হয়। ঠিক আছে। তো আমার যেটা মেসেজ সেটা হচ্ছে, কখনোই আপনারা প্যারাসিটামল এবং হচ্ছে অ্যান্টিহিস্টামিন ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না। অন্য কোনো ওষুধ খাওয়ার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ এই যে ক্লোরোকুইন, আইভারমেকটিন বা অ্যান্টিভাইরাল ড্রাগ, এগুলো
যে কোনো ওষুধের সাইড এফেক্ট আছে, এগুলোরও সাইড এফেক্ট আছে। তো সাইড এফেক্ট গুলো মানে পরবর্তীতে ফাটার হইতে পারে। আইভারমেকটিন খেয়ে শরীর অনেক দুর্বল হয়, অবসাদগ্রস্ত হয়। আপনার দেখা গেল আপনি মানে করোনার কারণে আপনার যা সিমটম হওয়ার কথা ছিল না, আপনি আইভারমেকটিন খেয়ে বসলেন, দেখা গেল আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন না। ঠিক আছে, আপনার হচ্ছে এটার কারণে বমি ভাব তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য দয়া করে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, দোস্ত তোদেরকেও বলছি যে শুধুমাত্র প্যারাসিটামল আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন ছাড়া অন্য কোনো ওষুধ নিজেরা খাওয়ার কোনো দরকার নেই, তোরা খাবি না। ঠিক আছে, এটা একদম স্ট্রিক্টলি প্রহিবিশন করছি আমি, স্ট্রিক্টলি, যে খাবি না। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা তখন দেখবো যে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন দিব, নাকি হচ্ছে আমরা স্টেরয়েড দিব, না অ্যান্টিভাইরাল যে রেমডেসিভির দিব, না আইভারমেকটিন দিব। ইটস আওয়ার চয়েস। এটা দয়া করে, দয়া করে বাড়িতে বসে কেউ খাবেন না, কারণ এগুলো আপনার শরীরের জন্য, করোনা যেন যতটা ক্ষতি করবে, এগুলো আপনার শরীরে লং টার্ম ইফেক্ট ফেলতে পারে। কথা বুঝতে পারছেন? ঠিক, ঠিক আছে তোমার দোস্ত। থ্যাংক ইউ। আসলে ইনফরমেশনটা এটা খুবই, আসলে আমাদের মনে হয় যে এটা খুবই একটা ইনফরমেটিভ কথা, যে কারণ আমাদের যেহেতু ওষুধের প্রতি একটা, এটা আমি বলবো যে শান্ত সফট কর্নার আছে আমাদের ওষুধের প্রতি, একটা কোনো কিছুর প্রতি। তো আশা করি আমাদের এই লাইভ যারা দেখছেন, বা আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, পরিবার, তারা এই জিনিসটা একটু মাথায় রেখে চলবেন যে আসলে প্রেসক্রিপশন ছাড়া এই হাই ডোজের ওষুধগুলো আপনারা দয়া করে কেউ খাবেন না। থ্যাংক ইউ। পরাগ, হ্যাঁ পরাগ, শুনতে পাচ্ছিস? আচ্ছা, পরাগের পরাগের ওইখানে মনে মনে হয় হয় লাইনে কিছু নেটে, হ্যাঁ নেটে প্রবলেম হতে হ্যাঁ পারে। হ্যাঁ, পরাগের ওইখানে মনে হয় নেটে কিছু হচ্ছে, যে সমস্যা হচ্ছে। তো এইখানটাতে যেটা হচ্ছে যে আরেকটা যেটা জিনিস, ওই যে অমি যেই কথাটা হচ্ছে যে শুরু করছিল, যে আসলে এটা তুইও বারবার বলছিলিস যে মানুষ সাধারণত প্যানিক হয়ে যায়, যে কোভিড যখন হচ্ছে যে, বা এই জিনিসগুলোতে মানুষ হচ্ছে যে প্যানিক হয়ে যাচ্ছে। তো প্যানিক যখন একজন হয়ে যাচ্ছে, তখন আসলে আলটিমেটলি তার কি কি ধরনের হেলথ ইফেক্ট গুলো দেখা যাচ্ছে, যে শারীরিক সমস্যা বল, বা হচ্ছে যে শারীরিক সমস্যা তো আছে, কিন্তু হচ্ছে যে মানসিক সমস্যা বা ঘুমের ব্যাঘাত ঘটতেছে, বা এই ধরনের কি কি ধরনের মানসিক যে বিপর্যয় ঘটতে পারে, বা মানসিক সজীব, স্বাস্থ্যের কি ধরনের একটা সমস্যা বিষয় হইতে জানার ছিল পারে যে এইটা। হ্যাঁ আমি বলতেছি একটা প্রশ্ন আমার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সজীব শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি দোস্ত, বল। ঘুমায় পড়ছিলি নাকি? আচ্ছা হ্যাঁ তমাল, এটা খুব ভালো হ্যাঁ। একটা কথা বলছিস। ওর হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের সবচেয়ে বড় কি, যে হুজুগে বাঙালি একটা কথা আছে না, একটুতেই প্যানিক হয়ে যায়। হুম। আসলে এত প্যানিক হওয়ার কিছু নেই, টেনশন নেওয়া হবে না। ওই আমি সুন্দর সবসময় বলি যে টেনশন লেনে কা নাহি, টেনশন দেনে কা হয়। টেনশন নিব না, টেনশন দিব মানুষকে, আমি টেনশন নিব না। বুঝছিস না? তো আসলে এই যে যখন এই জিনিসটা হয় যে আমি প্যানিক হয়ে যাচ্ছি, এরপর থেকে আমি একটু দেখা গেল মেজাজ খিটখিটে হয়ে গেল, পরিবারের লোকজনদের সাথে একটু খারাপ আচরণ করছি, দেখা গেলো আমার ঘুম হচ্ছে না, কেমন যেন অবসাদগ্রস্ত লাগছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিয়ার অফ ডেথ, মনে হয় যে আমি বোধহয় মরে যাব, আমার মনে হয় করোনা ধরলো। হুম। তো এই জিনিসগুলো তখন চলে আসতে পারে। ঠিক আছে, তো এইটা প্রিভেন্ট করার জন্য আমি যেটা মানে অ্যাডভাইস করবো দোস্ত, সেটা হচ্ছে যে যত কম পারা যায় টেলিভিশন দেখতে হবে। কারণ কি, টেলিভিশন যত দেখবো তত বায়াস হয়ে যাব। যত কম তত ফেসবুকে যেতে হবে। ঠিক আছে, বুঝছিস? এই যে ফেসবুকে টেলিভিশনে কি বলছে, আজকে বলছে কি, করোনা আমাদের প্রথম দিকে বলা হচ্ছিল কি যে করোনা হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে তেমন একটা ছড়ায় না, পরে বলছে না হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এরপরে একজন বলছে কি যে 6 ফিট ডিস্টেন্স না 3 ফিট হলেই হবে, আরেকজন বলছে কি যে 1 মিটার ডিস্টেন্স হলেই হবে। তো এই জন্য নানা জনের নানা রকম মতামত দিচ্ছে, তখন মনে হচ্ছে যে কারটা ঠিক। কথা বলছিস না? এই জন্য এগুলো যত বেশি দেখবে তত বায়াস হয়ে যাবে, এত কিছু দেখার প্রয়োজন নাই। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে এখন এটা মন ধরে নিতে হবে, এখন একটা ভালো সময় পেয়েছি, ফ্যামিলি মেম্বারদেরকে, বাচ্চাদেরকে, বা হচ্ছে বয়স্ক বাবা মাদেরকে একটু ভালো সময় দেই। কারণ এই কোয়ালিটি টাইম কিন্তু সবসময় পাওয়া যায় না। এনজয় দ্য টাইম, এক। 2 নাম্বার হচ্ছে কি, যে অবশ্যই আমরা যে যার ধর্ম মত অনুযায়ী নামাজ পড়ি, প্রার্থনা করি। ঠিক আছে,
আর যদি সম্ভব হয় এই সময়টাতে একটু মেডিটেশন করতে পারি মাইন্ডটা রিল্যাক্স করার জন্য। মেডিটেশন কিন্তু মাইন্ডটা সুন্দর রিল্যাক্স করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো করলে মোটামুটি প্রথমেই যে প্যানিক হওয়া যাবে না, প্যানিক হওয়ার কিছু নেই। আমার করোনা হইলেও এটা অবশ্য মাথায় রাখতে হবে যে আল্লাহ যদি আমার হায়াত রাখে, এই যে 8টা 11 মিনিটে মারা যাব, নো ওয়ান ক্যান সেভ মি। ঠিক আছে, এই 1 মিনিটের মধ্যে আমি মারা যাবো, এই কথা বলতে বলতেই মারা যাবো। সুতরাং প্যানিক হয় কি? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, না আসলে যে কথাটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে আসলে হায়াত আছে, এটা ঠিকভাবে মানসিক থাকতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সময়। অমি, আচ্ছা সজীব, এটা তো হ্যাঁ, অনেকেই মানে বাসায় আমাদের বয়স্ক মানুষরা থাকে, মানে মা বাবা বা যে কোনো বয়স্ক মানুষ থাকতে পারেন, বা অনেকেই থাকতে পারে হয়তো আমাদের বয়স্ক হতে পারে যাদের কোনো বড় রোগ আছে, মানে হয়তো হার্টের রোগ আছে অথবা ডায়াবেটিস, প্রেশার, যে কোনো এই টাইপের রোগ আছে। তো তাদের ক্ষেত্রে এক্সট্রা কি প্রিকশন নেওয়া যায়? আমরা তো প্রিকশন নিচ্ছি সবাই, তাদের ক্ষেত্রে তো অবশ্যই কিছু এক্সট্রা প্রিকশন দরকার আছে, সেটা কি? আচ্ছা, এটা হচ্ছে হলো ইয়া দোস্ত, ভালো বলছিস। সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে এক্সট্রা যে প্রিকশন গুলো নিতে হবে, যে বাড়িতে যে মেম্বারটা, হ্যাঁ, বাইরে কন্টিনিউয়াস যেতে হয়, অফিস করার কারণে হোক বা বাজার করার কারণে হোক বা ওষুধ আনার জন্য হোক, যে হচ্ছে বাইরে রেগুলার যাতায়াত করে, তাদের কাছ থেকে তাদেরকে দূরে রাখতে হবে। যে বয়স্ক মানুষকে, যার হার্টের সমস্যা আছে বা হচ্ছে কিডনির সমস্যা আছে বা হচ্ছে ডায়াবেটিস আছে, তাদের সাথে যেন কন্ট্যাক্ট বা দেখা সাক্ষাৎ যত না হয় ততটাই মঙ্গল। ঠিক আছে, অথবা যে বাইরে বাজার করতে গেছে, বাজার থেকে করোনা নিয়ে আসতে পারে বা বাইরে থেকে নিয়ে আসতে পারে, বাড়িতে আসার সাথে সাথে যে কাপড়গুলো পরে উনি বাইরে গেছেন সেই কাপড়গুলো আলাদা করে রাখা, সবচেয়ে ভালো হয়ে ধুয়ে ফেলা। ধুয়ে ফেলে তারপরে হচ্ছে গোসল করে নেওয়া। ঠিক আছে, গোসল করে তারপরে উনি হচ্ছে এই যে বয়স্ক মানুষের সাথে যান, তখন আর সমস্যা হবে না। কথা বুঝতে পারছি? আর এর সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বয়স্ক মানুষরা যে ওষুধগুলো খাচ্ছে, প্রেশারের জন্য ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, ইকোসিন জাতীয় বা যে জাতীয় ওষুধগুলো খাক না কেন, প্রেশারটা যদি চেক আপ করা সম্ভব হয় চেক আপ করে নিবে। আর যদি তোর দেখা যায় যে ব্লাড গ্লুকোজ মাপার ব্যবস্থা থাকে, অনেকের ম্যাক্সিমাম বাসাতেই থাকে, তারা ব্লাড গ্লুকোজ গুলো চেক করে নিবে। তাদের যে পূর্ব প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধগুলো খেতেন, ওনারা সেই ওষুধগুলো খাবেন। ঠিক আছে, আর এরপরেও যদি স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হয়, আমাদের যে সরকারি স্বাস্থ্য বাতায়ন, হ্যাঁ, সে 16263 বা 33 নম্বরে ফোন দিয়ে তাদের চিকিৎসা নিতে পারে। ঠিক আছে। ঠিক আছে, পরাগ কি কথা শোনা যাচ্ছে আমাদের? হ্যাঁ, না মনে হয় ক্লিয়ার ইয়ে আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন তোর মনে কর যে অমিয় কিছুক্ষণ আগে এই কথাটা তুলছিল যে ঢাকা মেডিকেল হচ্ছে যে বাংলাদেশের মোটামুটি আমরা বলতে পারি যে একটা, যে স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের বা ঢাকা মেডিকেলে একটা হচ্ছে যে অনেক বড় অবদান আছে বা অনেক হচ্ছে যে বিখ্যাত একটা জায়গা। তো এইখানটাতে আসলে করোনা চিকিৎসা জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা এখন আছে আর কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? আচ্ছা, দোস্ত, খুব ভালো একটা প্রশ্ন করছি। ঢাকা মেডিকেল কলেজে আমরা করোনার জন্য যে এক্সট্রিম লেভেলের চিকিৎসা, যেটা হচ্ছে আইসিইউ হ্যাঁ, সাপোর্ট, কথা শুনতে পাচ্ছি। ভেন্টিলেশন সাপোর্ট, হ্যাঁ, এই সাপোর্টটা ঢাকা মেডিকেলে অ্যাভেলেবেল আছে। তবে বিষয় হচ্ছে আইসিইউ এর জন্য যে বেড, সেই বেডের সংখ্যা খুবই কম এবং বেড সবসময় অকুপাইড থেকে বেডে সিরিয়াল দিয়ে রাখতে হয়। এটা আছে। এছাড়া আর যেগুলো, যেমন হচ্ছে একটা প্রসূতি মা, গর্ভবতী মা যদি আসে, তার এখানে সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে। তিনি যদি কোভিড পজিটিভ হন, কোভিড পজিটিভ কোনো রোগী যদি অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পেয়ে আসে, তার জন্য এখানে নিউরোসার্জারি টিম আছে, ওনারা এখানে চিকিৎসা নেন। কোভিড পজিটিভ কোনো রোগী যদি অ্যাকিউট অ্যাবডোমেন বা পেটে ব্যথা নিয়ে আসেন বা যে কোনো ধরনের পেটে ট্রমা নিয়ে আসেন, তার জন্য এখানে সুব্যবস্থা আছে। এখানে তার অপারেশনের ব্যবস্থা, এখানে কোভিড ডেডিকেটেড হসপিটাল বলা হচ্ছে এই কারণে যে করোনা পেশেন্ট উইথ আদার ডিজিজেস, এই রোগীগুলোর জন্য সুব্যবস্থা আছে। ঠিক আছে, তবে একটা ইনফরমেশন আমি তোদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এমনি নর্মাল যে রোগী, যেমন হচ্ছে কারো হার্ট অ্যাটাক হইলো, কারো ব্রেনে স্ট্রোক করলো, এই রোগীগুলা সাধারণ রোগী যার নাকি কোভিড নাই, ঠিক আছে,
বা দেখা গেল হার্ট ফেলিওর ডেভেলপ করলো, এই রোগীগুলোর চিকিৎসা কিন্তু আপাতত ঢাকা মেডিকেলে নাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আমার দেখা গেলো ফ্যামিলিতে একজনের হার্ট অ্যাটাক হয়ে গেল, হ্যাঁ, তো আমি হচ্ছে এলো তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তাকে যদি ঢাকা মেডিকেলে নিয়ে আসে সেক্ষেত্রে তার ডিলে হবে, তখন ঢাকা মেডিকেল থেকে তাকে রেফার করে অন্য হাসপাতাল যেমন হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে রেফার করা হবে। তো দেখা যাবে যে এক্ষেত্রে পাবলিকের কিছুটা হ্যাজার্ড হবে। ঠিক আছে, তারা বললো ঢাকা মেডিকেলে গেলাম, কোনো চিকিৎসা দিল না, অন্য মেডিকেলে পাঠায়, হ্যাঁ, দিচ্ছে। তো এই জন্য আগে থেকে আমি এটা ইনফরমেশনটা শেয়ার করি। ঢাকা মেডিকেল কলেজে অন্যান্য মেডিসিন যে যে রোগ, এই রোগের চিকিৎসাগুলো আপাতত দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কোভিড পজিটিভ সাথে যে রোগগুলো হচ্ছে মেডিসিন রিলেটেড তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কথা বুঝছি দোস্ত? হুম। না আসলে হ্যাঁ, থ্যাংক ইউ হচ্ছে যে সজীব, এইটা একটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের আসলে যে অনেকেই এই ইনফরমেশনটা, আমি জানি না যে আসলে আমরা কতজন এই ইনফরমেশনটা জানি যে ঢাকা মেডিকেল কলেজ এখন কলেজ হাসপাতাল হচ্ছে সম্পূর্ণরূপে করোনা ট্রিটমেন্টের উপরই হচ্ছে যে ফোকাসড। এখানে অন্য কেউ আসলে আসলে তারা হচ্ছে যে ট্রিটমেন্টটা পাবে না। তো আশা করি এই ইনফরমেশনটা আমাদেরকে যারা শুনছে বা হচ্ছে এই ইনফরমেশনটা যারা জানতে পারছে, আমার মনে হয় একটা সময় বাঁচবে যে একটা পেশেন্টকে নিয়ে এই সময় হচ্ছে দৌড়াদৌড়ি ক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্সের ক্রাইসিস, নানা রকম ক্রাইসিসের মধ্যে আমরা আছি। তো এই ইনফরমেশনটা আমি মনে করি যে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, আমি না আচ্ছা, এটা আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, না না, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন হচ্ছে যারা বিশেষ করে ঢাকা মেডিকেলে যেতাম, তাহলে এখন আর কেউ ঢাকা মেডিকেল এই কারণে যাব না আর কি। আমাদের হয়তো গুরুত্বপূর্ণ রোগী হলে সময় নষ্ট একটা বড় ব্যাপার, সেখান থেকে আমরা বেঁচে যাব এই জিনিসটা জানার কারণে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে, বা এটা হচ্ছে যে চায়না থেকে একটি দল এসেছে, প্রায় 10 জনের বিশেষজ্ঞ দল। তারা আসলে আমাদের কি ধরনের নতুন ধরনের সেবা দিতে পারে, বা এমন কি দিতে পারে যে আমাদের চিকিৎসা সেবা বা করোনার সাথে মোকাবেলাতে আমরা হ্যালো। এগিয়ে যাব? আচ্ছা দোস্ত, খুব ভালো একটা প্রশ্ন করছিস। একটা চাইনিজ টিম কিন্তু আসছে। তো আমি আসলে এই চাইনিজ টিমের সাথে যে মিটিং হয়েছে, আই ওয়াজ নট দেয়ার, কিন্তু যারা ছিল তাদের কাছ থেকে যে ইনফরমেশন গুলো আমি পাইছি, এই ইনফরমেশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা তারা বলছে, যেটা নাকি আমরা আগে থেকেই বলি, যে আমি একটু আগেও ফোকাস করছি যে কোভিড-19 এর কোনো ওষুধ নেই। কোভিড-19 হ্যাজ নো স্পেসিফিক মেডিকেশন। ঠিক আছে, এক, এখানে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টটা চালাই যাব। ওনারা কিন্তু এটা বলে গেছে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কি, যে আমি বলছি প্যারাসিটামল খাবে, বা না পায় যে এই জাতীয় ওষুধগুলো অ্যান্টিহিস্টামিন খাবে। ঠিক আছে, এক। দুই নম্বর হচ্ছে ওনারা আমাদের হাসপাতাল দেখে, একটু হাসপাতালে তো আসলে ঢাকা মেডিকেল তো তোরা জানিসই, মানে একটু হজবরল অবস্থা থাকে, কারণ রোগীর সংখ্যা অনেক বেশি। তো ওরাও এটা দেখে ও সেখানে যে সংক্রমণ প্রতিরোধ এর দিকে গুরুত্ব আরোপ করছে ওরা। ঠিক আছে, হচ্ছে আপনারা এটা দেখেন কিভাবে এটা কমানো যায়। আসলে আমাদের পিপুলের যে বার্ডেন, এটা যে আসলে এটা কতটুকু করা যাবে একটু কঠিন আমাদের জন্য। ঠিক আছে, এরপরে আমরা যে হেলথ ওয়ার্কার আছে, সিস্টার, ব্রাদার, ওয়ার্ড বয়, নার্স, সবার জন্য সঠিক নিয়মে পিপি খোলা, পিপি পরা, এই দুটার প্রতি ওনারা গুরুত্ব দিয়ে গেছে। সাথে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা প্লাজমা ইউজ করছি, হ্যাঁ, তো ওনারা বলছে যে ইনডিসক্রিমিনেটলি এত প্লাজমা ইউজ করার কোনো প্রয়োজন নেই। যারা লাইফ সাপোর্টে বা ভেন্টিলেটরে আছেন, যাদের অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে প্লাজমা থেরাপি দেওয়া যেতে পারে, কিন্তু এটারও কোনো কোনো একদম যে স্পেসিফিক যে ম্যানেজমেন্ট, যে প্লাজমা দিলেই ভালো হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, এটাও ট্রায়ালে আছে। ঠিক আছে, এরপরে ওনারা যেই জিনিসটা আগের কথাই, যে টেস্ট 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 করেন, যত বেশি টেস্ট করবেন তত লোকজনকে আইসোলেশন করতে পারবেন, যত কন্টাক্ট ট্রেসিং হবে তত হচ্ছে আইসোলেশন করতে পারবেন। ঠিক আছে, আর যদি দেখা যায় কোনো এলাকায় মহামারী, তাহলে সেখানে হচ্ছে আপনারা লকডাউন করতে পারেন। ঠিক আছে, যেটা নাকি আমাদের সরকার খুব চমৎকার ভাবে লকডাউনের যে রেড জোন, ইউলো জোন, এই সিস্টেমের মধ্যে তারা নিয়ে আসতে চেষ্টা করছে বা নিয়ে আসবে অচিরেই। এই জিনিসগুলাতে, এগুলো সব পুরোনো কথাই। ঠিক আছে, এরা নতুন কিছু বলেনি, পুরোনো কথাগুলোই ওনারা বলছে। আমি যেগুলো বললাম যে কোনো ওষুধ নাই, ঠিক আছে, তারপরে প্লাজমা ব্যবহার নিয়ে বলছে, এই। আমি হ্যাঁ, আরেকটা
আরেকটা অবস্থা যেটা চলে আসছে সেটা হচ্ছে যে আহ, আমাদের হার্ড ইমিউনিটি নিয়ে আমরা অনেক কথা শুনছি। হার্ড ইমিউনিটির দিকে আগাচ্ছি অনেক, মানে অনেক ক্ষেত্রে আমরা আসলে পুরোপুরি লকডাউনে দীর্ঘদিন থাকতেও পারবো না। তো তাও। সেক্ষেত্রে হার্ড ইমিউনিটিটা আসলে কি, এবং হার্ড ইমিউনিটির ক্ষেত্রে কিভাবে আমরা নিজেদের প্রতিরোধ করতে পারি? আচ্ছা আচ্ছা, দোস্ত খুব সুন্দর একটা প্রশ্ন করছিস। হার্ড ইমিউনিটি, হার্ড, হার্ড বানান কিন্তু HARD না, এই হার্ড মানে শক্ত, তো শক্ত না, এটা হচ্ছে HERD, এই হার্ড। ঠিক আছে, এই হার্ড মানে হচ্ছে একটা দল বা গোষ্ঠী, কথা বুঝতে পারছিস? হ্যাঁ, একটা দল বা একটা গোষ্ঠী বা গ্রুপ অফ পিপল। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম যে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে যদি ইমিউনিটি তৈরি হয়, সেটাকেই আমরা বলছি হার্ড ইমিউনিটি। এটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে দেখা গেল একটা বৃত্ত যদি আমরা আঁকি, বৃত্তের মধ্যে 100 জন মানুষ আছে। ঠিক আছে, তার মধ্যে এরা বলে 80% পিপল যদি একটা ডিজিজে আক্রান্ত হয়, সেটা কোভিডেই হোক, সেটা কলেরাতেই হোক, বা সেটা যে দিয়েই হোক না কেন, 80% পিপুল যখন তোর হচ্ছে এই, মানে 100 জনের মধ্যে 80 জন লোক যখন কোভিড পজিটিভ হয়ে যাবে, তখন কিন্তু তাদের শরীরে অ্যান্টিবডি, হ্যাঁ অ্যান্টিবডি হচ্ছে এগুলো, মানে এটা তো একটা অ্যান্টিজেনের মতো, অ্যান্টিজেন অ্যান্টিবডি ওটা আবার খুব প্যাচাল হয়ে যায়। তো যাই হোক, কি মেইন কথা হচ্ছে তারা ইমিউন হয়ে যাবে। ঠিক আছে, যে তারা আর রোগটা স্প্রেড করবে না, তাদের আর রোগটা হবে না। তখন যে বাকি 20টা লোক থাকলো বা 20% লোক থাকলো, এরা এদের মাধ্যমে অ্যান্টিবডি পেয়ে এরাও ইমিউন হয়ে যাবে। এটাই হচ্ছে হার্ড ইমিউনিটি, ইমিউনিটি টু গ্রুপ অফ পিপল। কথা বুঝতে পারছিস? যে একটা সার্টেন লেভেলের 80% লোক যদি অ্যাফেক্টেড হয়, তাহলে বাকি 20% লোক, ওই যে 80% লোক অ্যাফেক্টেড হয়ে গেছে, ওখান থেকে অ্যান্টিবডি পেয়ে এরাও ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করে ফেলে। ঠিক আছে, এটাই হচ্ছে হার্ড ইমিউনিটি। শক্ত ইমিউনিটি না, যে অনেক শক্ত সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা, তা না। এটা হচ্ছে ইমিউনিটি। আচ্ছা এখানে হ্যাঁ দোস্ত আচ্ছা এখানে বল। একটা কথা আছে, আমরা হ্যাঁ, সবসময় না, বা বেশ কিছু ক্ষেত্রে দেখেছি, পেপার পত্রিকায় পড়েছি যে হ্যালো, অনেকেই দ্বিতীয়বারের মতো। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? হ্যালো, কথা শোনা যাচ্ছে সজীব? হ্যালো। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ অমিত। হ্যাঁ, এখন কথা শোনা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, সজীবের মনে হয় নেটের কানেকশনে একটু মনে হয় সমস্যা হচ্ছে। সজীব হ্যাঁ শোনা সজীব, যাচ্ছে? এখন কি অবস্থা? তো সমস্যা নাই আচ্ছা, সজীব, যেটা একটু ইয়ে হয়েছে আমি, মাঝে মাঝে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর মনে হয় নেটের কানেকশনে একটু সমস্যা হচ্ছে। তো উপস্থিত শুধু যারা আমাদেরকে দেখছেন তাদের, আমাদের এই আজকের আলোচনাটা বেসিক্যালি ছিল যে আমরা প্রথমে শুরু করেছিলাম যে ডেঙ্গু হ্যাঁ না অমিত। করোনা, আসলে এখনকার সময়ে দুটোই একসাথে চলছে। তো গ্র্যাজুয়ালি আমরা আমাদের বন্ধু হচ্ছে যে ডাক্তার সজীব চন্দ্র সরকারের সাথে আলোচনার মাধ্যমে অনেক বিষয় নিয়ে জেনেছি। তারপর অনেক রিসেন্ট লাস্ট আমাদের যে কোয়ারিটা ছিল সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি। আসলে এই টার্মটা এখন খুব ঘুরছে আর কি আমাদের সবার মাঝে। তো আসলে সে খুব সুন্দর করে এই হার্ড ইমিউনিটির একটা ব্যাখ্যা দিছে। তো আমার মনে হয় অ্যাটলিস্ট আমরা সাধারণত যে কোশ্চেন গুলো জানতে চাচ্ছিলাম সেগুলো অনেক অংশেই আমরা হচ্ছে যে এর উত্তরগুলো পেয়ে গেছি। তো এখন আমাদের কাছে হচ্ছে যে আমাদের দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন আছে। আমরা মনে হয় যে আমাদের দর্শকরা যারা আমাদের লাইভ দেখছেন, যারা আমার ইমেইলে বা হচ্ছে যে মেসেজে বিভিন্ন ধরনের কোশ্চেন পাঠিয়েছেন, আমরা মনে হয় সেগুলোতে চলে যাই। হ্যাঁ পড়া, হ্যালো পড়া, কি শুনতে পাচ্ছিস তুই কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা পরাগ, আমরা এখন হ্যাঁ হচ্ছে শুনতে যে পাচ্ছি। আমাদের ওই যে দর্শকদের কাছে, হ্যাঁ দর্শকদের কাছ আমার কথা থেকে আমরা শোনা যায়? নানা ধরনের কোশ্চেন গুলা, হ্যাঁ ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। কামাল, আমার কথা শোনা যায়? হ্যাঁ লাউড এন্ড ক্লিয়ার।
আচ্ছা, মোটামুটি আমাদের হচ্ছে যে কোশ্চিন যেগুলো ছিল ওগুলো আমরা শেষ করে ফেলছি। তো এখন আমরা হচ্ছে যে আমরা ইমেইলে বা হচ্ছে আমাদের ফেসবুক কমেন্টে দর্শকদের কাছ থেকে নানা রকম কোশ্চিন পাইছি। তো আমরা এখন আসলে ওই সেশনটাতে এখন হচ্ছে যে ফোকাস করব, কারণ গল্পে গল্পে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা মতো কথা বলে ফেলছি। তো পরাগ, আসলে তোর কাছে কি ওরকম কোনো কোশ্চিন, বা তোর কাছে যদি ওরকম কোনো কোশ্চিন থাকে যে আসলে তোর হচ্ছে যে পরিচিত কেউ জানতে চাইছে, তুই তাহলে ওই জিনিসগুলো হচ্ছে যে শেয়ার কর আমাদের সাথে একটু। পরাগ, হ্যালো পরাগ। পরাগের ওখানে মনে হয় পরাগের নেটের প্রবলেম। নেটওয়ার্ক। আচ্ছা, সেক্ষেত্রে দর্শকদের প্রশ্ন আমি শুরু করছি। পরাগের নেট কানেকশন ঠিক হলে হয়তো সে জয়েন করতে হ্যাঁ পারবে। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে পেপার পত্রিকা অনেকে জানা গিয়েছে যে এ পজিটিভ যদি যদি ব্লাড গ্রুপ হয় সেক্ষেত্রে করোনা সংক্রমণের চান্স কম। আসলে এই কথা ভিত্তি কি, মানে এই কথা কতটুকু গ্রহণযোগ্য? আচ্ছা আচ্ছা, শোন দোস্ত, ঘটনা হচ্ছে যে এটা নিয়ে আসলে মানে একদম কোনো স্টাডি নাই তা না। একটা একটা গ্রুপ একটা স্টাডি বের করছে, ওরা প্রায় 1,75,000 কোভিড পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে স্টাডি করে দেখছে যে তোর হচ্ছে এ এ পজিটিভ বা এ গ্রুপের রক্ত যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনা রোগটা বেশি। ঠিক আছে, এক। আর হচ্ছে ও বেশি না পজিটিভ কম? যাদের, আমি তো যতটুকু শুনলাম বেশি। ঠিক আছে, আচ্ছা, তুই কি কম মনে কর? আচ্ছা, এটা একটা আমি ব্যাখ্যা দেই। সেটা হচ্ছে এ পজিটিভটাই তো, আচ্ছা আমার একটু ভুল হইতে পারে, মানে ও বা এ দুটার মধ্যে একটা সমস্যা বেশি নেই। আছে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে তোর আসলে আমাদের টোটাল যদি কি বলে যে পিপল আছে, সব সব মানে লোক, তার মধ্যে দেখা গেল যে ও পজিটিভ এর সংখ্যা বেশি। ঠিক আছে, আমরা বলি যে ও পজিটিভ মানে চাইলেই পাওয়া যায়, বি পজিটিভ চাইলেই পাওয়া যায়, আসলে বি পজিটিভ মানে পিপুলের সংখ্যা কম, ও পজিটিভ সংখ্যাটাই সবচেয়ে বেশি। এরপরে হচ্ছিল এ পজিটিভের সংখ্যা বেশি, তারপরে বি পজিটিভের সংখ্যা বেশি। ঠিক আছে, এই গ্রুপগুলোর সংখ্যা বেশি। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি 100টা লোকের মধ্যে 43 থেকে 47 জন, আমার একটু ডাটাটা একদম 100% মনে নেই, তো দেখা গেলো 43 জন লোক হচ্ছে 100টা রোগীর মধ্যে বা 100 জন সাধারণ মানুষের মধ্যে 43 জন লোকের হচ্ছে ও পজিটিভ রক্তের গ্রুপ। ঠিক আছে, 42 জন রোগী বা 40 জন রোগীর রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, সরি বি পজিটিভ। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে 100 জনের মধ্যে 43টা লোকই তো হলো ও পজিটিভের লোক, 100টার মধ্যে 40টা লোকই তো হলো বি পজিটিভের লোক, তার মানে 100টার মধ্যে 80টা লোকই হচ্ছিল ও পজিটিভ বা বি পজিটিভ এগুলোর লোক। তাহলে ওদের মধ্যে যদি স্টাডি করা যায় তাহলে দেখা যাবে ও পজিটিভের সংখ্যাটাই বেশি হবে। কথা বুঝতে পারছিস না? মানে এই গ্রুপের রক্তের পিপুল মানে প্রিভ্যালেন্সটা বেশি, প্রিভ্যালেন্স রেটটা বেশি দেখে যখন স্টাডি করা গেছে তখন দেখা গেল যদি স্টাডিটা এরকম হইতো যে 25,000 ও পজিটিভ গ্রুপের লোক, 25,000 ও নেগেটিভ গ্রুপের লোক, 25,000 এ পজিটিভ, 25,000 এ নেগেটিভ, 25,000 বি পজিটিভ, 25,000 বি নেগেটিভ, এইরকম করে যদি সবারই 25,000 25,000 25,000 করে, হ্যাঁ, এতগুলো লোক নিয়ে যদি স্টাডি করা যেত তাহলে হয়তোবা দেখা যেত যে আসলে পিকচারটা কিরকম। তা এটা আসলে ইনডিসক্রিমিনেটলি করা হয়েছে। হ্যাঁ, আমাদের দেশে বা প্রেক্ষাপটে বি পজিটিভ এর লোকের সংখ্যা বেশি। আমাদের দেশে যদি স্টাডি করা যায় তখন বললো যে হ্যাঁ, বাংলাদেশে দেখা গেল বি পজিটিভ রোগী বেশি এফেক্টেড হয়ে গেছে। তা আসলে পজিটিভ এর সাথে বা রক্তের গ্রুপের সাথে করোনার কোনো সম্পর্ক নাই, এরকম স্টাডি কোনো কিছু নাই। কথা বুঝিস, যেই গ্রুপের লোক বেশি স্টাডি করলে দেখা যাবে যে ওই গ্রুপের সংক্রমণটা বেশি, এটাই আর নাথিং। বুঝতে পারছিস আনসারটা? একটু মানে ক্লামজি করে ফেললাম নাকি? না, বুঝতে পেরেছে, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এটা তো পরাগ তাহলে কি হচ্ছে যে আমাদের না, এটা তাহলে তো বোঝা যাচ্ছে যে পুরা তোর হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার স্যাপার এইখানটাতে, যে কথা হচ্ছে যে হ্যাঁ আমার হ্যাঁ, স্যাম্পল সাইজটা আসলে কোথায় কিভাবে আমরা রাইট। নিচ্ছি বা ইয়ে করতেছি,
হুম হুম। রাইট রাইট। আচ্ছা, এখানে হচ্ছে যে আরেকটা জিনিস দিনাজপুর থেকে একজন জানতে চাইছে, যে আমাদের এক বন্ধু, যে হচ্ছে যে কেউ যদি করোনা এবং ডেঙ্গু উভয় রোগেই আক্রান্ত হয় তাহলে তার উপসর্গগুলো কি একই রকম হবে, এবং সে তাহলে কি করবে? আর ডেঙ্গু নাকি করোনা কোনটা বেশি হচ্ছে যে সিভিয়ার সেই ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, এটা মানে খুব মানে একটা ভালো কোশ্চেন করছে। তো উম, যে বিষয়টা হচ্ছে যে আগে দেখতে হবে কোন এজ গ্রুপ পিপুল এই ডিজিজে, মানে একই ডিজিজে, যে তার বয়সটা কত, এক। দুই নাম্বার কথা হচ্ছে লক্ষণগুলো কিন্তু আমি আগেই বলে নিছি। এর সাথে আরেকটা জিনিস জানতে হবে যে তার কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা। ওই যে আগে বলছি প্রেশারের সমস্যা, ডায়াবেটিস, কিডনি সমস্যা, বা হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, বা তিনি স্মোকার কিনা, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, যদি দেখা যায় যে এগুলোও আছে সাথে ডেঙ্গু এবং করোনা, তাহলে হচ্ছে দুটার একটা কিউমুলেটিভ ইফেক্টে তার জন্য লাইফ একদম মানে বাঁচা, মানে বাঁচা মরার প্রশ্ন। ঠিক আছে, তাছাড়া আমি যদি বলতে চাই আসলে দুটাই, কাকে ভালো বলবো আর কাকে খারাপ বলবো, দুটাই হচ্ছে হলো খারাপ। ঠিক আছে, মানে কে বেশি কে কম, এটা আসলে মানে প্রশ্নটা হয়ে গেল মেসি ভালো না রোনালদো ভালো, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, দুজনই ভালো, বুঝছিস না? আর এখানে হচ্ছে দুটাই খারাপ, হুম দুটার কারণেই হচ্ছে হলো হুম মানে মৃত্যু হার বেড়ে যায়, কথা বুঝছিস? কিন্তু সাথে আরো কোমরবিড হুম কন্ডিশন, এজ, এই জিনিসগুলোও দেখতে হবে। ঠিক আছে দোস্ত? হুম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, যেটা আসলে এখন আমার মনে হয় আমাদের সবারই জানা খুব জরুরি। সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর কার্যকর উপায় কি? আচ্ছা আচ্ছা, এটা খুব একটা ভালো প্রশ্ন করছিস। আচ্ছা, ইমিউন সিস্টেম বাড়ানো বা ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য যে জিনিসগুলা বলবো এগুলো আমার নিজেরই করা হয় না। ঠিক আছে, কিন্তু তারপরেও জানতে চাইছি এই জন্য বলছি। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কতগুলো জিনিস করতে হয়। একটা হচ্ছে তোর ডায়েট। ডায়েট বলতে হচ্ছে না খেয়ে থাকা তা না, একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে। ঠিক আছে, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে ডিম, তারপরে দুধ, ঠিক আছে, প্রোটিন জাতীয় খাবার বেশি। আমরা তো বাঙালি, মনে কর যে থালায় থালায় ভাত খাই, কার্বোহাইড্রেটটা কম খাইতে হবে। ঠিক আছে, এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে ফাস্ট ফুড, ট্রাই টু অ্যাভয়েড ফাস্ট ফুড। খাবো না তা না, সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন খেলাম এরকম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা মানে ডায়েটারি একটা মডিফিকেশন আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মিন্স যে একদম খুব ট্রেনাস এক্সারসাইজ, যে ওয়েট লিফটিং করতে হবে, পুশ আপ দিতে হবে, এগুলো না। শুধুমাত্র 40 to 45 মিনিট হাঁটলেই হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা সোশ্যাল স্টিগমাটা আছে যে আমি যদি হাঁটতে বের হই তাহলে বলে কি আবার সজীব দা তোমার ডায়াবেটিস হলো নাকি হাঁটতে শুরু করছো? তা আসলে ডায়াবেটিস ধরার আগেই হাঁটতে হবে, বা হচ্ছে কোমরবিড সিচুয়েশনে আসার আগেই হাঁটতে হবে। হুম তো হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেগুলার এক্সারসাইজ করা, এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নো নিড টু ডু এক্সেসিভ থিং। ঠিক আছে, মানে কঠিন কিছু করার প্রয়োজন নেই, শুধু হাঁটলেই হবে 40 থেকে 45 মিনিট। এটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, যে গোসল করা। গোসলে এই যে ধর্মীয় যে বিধান আছে প্রতিদিন গোসল করতে বলে, আমাদের ক্ষেত্রেও আমরা এটা মেডিকেল সায়েন্সে আমরা এটা বইয়ে পড়েছি যে কোল্ড কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানিতে গোসল করলে আমাদের শরীরের ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। ডাব্লিউবিসি মানে হচ্ছে কি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে রোগ প্রতিরোধের জন্য প্রথম যে সেনানি, ডিফেন্স যে দেয়, হ্যাঁ, তার হচ্ছে হইলো কাউন্টটা বেড়ে যায়। তার মানে হচ্ছে বেশি বেশি নিউট্রোফিল তৈরি হবে, বেশি বেশি ডাব্লিউবিসি তৈরি হবে। তো ওই জন্য বলে যে রেগুলার ঠান্ডা পানিতে গোসল করেন, গরম পানিতে গোসল করা যাবে না। যারা একান্তই বৃদ্ধ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাদের হিসাবটা আলাদা। তাহলে আমি যেটা বললাম, খাবারটা হচ্ছে সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য। ঠিক আছে, এক্সারসাইজ, ঠিক আছে, তারপর হচ্ছে রেগুলার গোসল। আর এর সাথে মেডিটেশন করলেও কিছুটা ইমিউনিটি বাড়তে পারে। মেডিটেশন, এই যে নাক দিয়ে শ্বাস নেওয়া, মুখ দিয়ে শ্বাস ছাড়া, এই যে ব্যায়ামগুলো, হ্যাঁ, শ্বাসের ব্যায়াম, এটা হচ্ছে হলো ইমিউনিটি বাড়াইতে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, ওই বললাম না আমি নিজেও করতে আচ্ছা। পারি না রেগুলার, আমি নিজে হাঁটতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। হ্যাঁ, হ্যাঁ দোস্ত। না, আমাদের আসলে হচ্ছে যেটা হচ্ছে যে পরাগের মনে হয় নেটের ওখানে ভালোই সমস্যা হচ্ছে, যে কারণ ও ওর হ্যাঁ, হচ্ছে যে অখন হচ্ছে যাই অখন হোক। হচ্ছে। হুম। তা এখন আচ্ছা এখন কি সজীব শোনা যাচ্ছে তুই আমার কথা? এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন পরাগ। শোনা আচ্ছা যাচ্ছে অনেকদিন পরে।
তা তো পরাগ ঠিক মাঝখানে আছে, ঘুমাই দিলি এখানে না রে? আরেকটা আচ্ছা, কোশ্চিন আমি আসছে। এখানে আসলে সিলেটে খুব বৃষ্টি আর ঝড় হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, হুম, আমি মনে করছি আচ্ছা পরাগ ঘুমাই পড়ছে। সজীব হুম, হ্যাঁ না, এই এখানে কারণে একটা আচ্ছা, তুই আমি একটা প্রশ্ন ছিল আমার কাছে, ঢাকা থেকে একটা প্রশ্ন হুম, ছিল। জি বল। বল। পরাগ, আচ্ছা, প্রশ্নটা হচ্ছিল যে, তোমার প্রশ্নটা করব। হুম 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 কি কর। তমালকে করবি তাহলে কর। ক্যারি অন ক্যারি অন। বল বল, একটু মজা করলাম, সবাই শুনতে শুনতে বক বক শুনতে শুনতে বিরক্ত হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, তমাল কি শুনতে পাচ্ছে কিনা? সবাই পাচ্ছে, তুই ছাড়া, বলে যা। হুম, পরাগ বল, সে সামথিং। আচ্ছা, ও মনে হয় কিছুই আচ্ছা, শুনছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা যাই হোক, এখানে একটা জিনিস সজীব, আমি ওই একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, এটা তুই যেহেতু নিউরো সার্জন, আমাদের কাছে এটা খুবই একটা তোর আচ্ছা সজীব, রিলেটেড একটা কোশ্চেন। হুম, এটা খুবই রিলেটেড একটা কোশ্চেন তোর ইয়ের সাথে। তো আমাদেরকে একজন প্রশ্ন করেছে যে সজীব শুনতে পাচ্ছিস কিনা? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, ইয়েস। হুম, হ্যাঁ তমাল। আচ্ছা আমি জাস্ট যেহেতু ইয়ে করছে, আমি কোশ্চেনটা শেষ করে নিই, কারণ এটা হচ্ছে যে আচ্ছা, রিলেটেড একটা খুব ইয়ে, আ- সজীবের আচ্ছা, কাছে এটা হচ্ছে ঢাকা থেকে একটা স্পেসিফিক্যালি প্রশ্ন ছিল কোশ্চেন। এরকম যে, ব্লিচিং পাউডার কি করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা পরাগ ভালো বলছিস দোস্ত। ব্লিচিং পাউডার করোনা ভাইরাস ধ্বংস করতে সক্ষম, ইয়েস, আনসার ইজ ইয়েস। এই কারণেই হচ্ছে হলো আমরা, তবে এটা প্রপোর্শনটা তোকে জানতে হবে, ঠিক আছে? মানে তুই, মানে সব পাউডার সরাসরি দিয়ে দিলে তা কিন্তু হবে না। হ্যাঁ, তো তোকে প্রপোর্শন পানিতে মিশাইতে হবে কতখানি, 20 লিটার পানিতে 2 লিটার, সরি 2 চামচ, 20 লিটার পানিতে 2 চামচ। অথবা তুই যদি 2 লিটার পানিতে ইউজ করিস, যে আমি 2 লিটার পানির বোতলে, তাহলে 2 চামচ পাউডারকে 10 ভাগের 2 ভাগ, 10টা ভাগ করবি 2 চামচ পাউডার নিয়ে, এর 2 ভাগ দিয়ে কিছুক্ষণ রেখে দিবি, 15-20 মিনিট রেখে দেওয়ার পরে নিচের তলানিটা বাদ দিয়ে উপরে পানিটুকু নিবি। নিলে যে দ্রবণটা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করবে। এই এই দ্রবণটা তুই হচ্ছে যে জিনিসটা করবি সেটা হচ্ছে, এই যে ঘরের দরজার হাতল, ঠিক আছে, টেলিভিশনের যে রিমোট, বা হচ্ছে আমাদের চেয়ার টেবিল বা ফার্নিচার, ঠিক আছে, এগুলোতে স্প্রে করলে যদি সেখানে ভাইরাস থেকে থাকে তাহলে সেটা মারা যাবে। এটা হচ্ছে ভাইরিসাইডাল, ঠিক আছে। এই এর সাথে আবার কি, তুই যদি ফ্লোর মানে মুছতে চাইস তাহলে ফ্লোর মোছার জন্য এটা ইউজ করতে পারিস। কিন্তু এ বিষয়ে সাবধান থাকতে হবে যে এটা কখনো স্কিনে দেওয়া যাবে না, কারণ এটা স্কিন ইরিটেশন করে, স্কিনের জন্য এটা টক্সিক, ঠিক আছে। এটা দিয়ে হাত ধোয়া যাবে না বা এ জাতীয় কিছু করা যাবে না। এটা শুধু ইনএনিমেট অবজেক্ট বা জড় বস্তুতে ব্যবহার করার জন্য, ঠিক আছে দোস্ত? হুম, ঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ আচ্ছা, সজীব, আমরা যে এটা একটা হচ্ছে যে ভালো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। তো আমি ওই যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম তোকে মাঝখানে, হ্যাঁ, ওই যে যে নিউরো সেটা সার্জারি হচ্ছে যে রিলেটেড কি জন্য বলতে হ্যাঁ নিউরো চাচ্ছিলে? রিলেটেড একটা কোশ্চেন আছে। এটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা হচ্ছে যে যে কোশ্চেনটা করছে সে, তার কাছে এটা যথেষ্ট একটা গুরুত্ব আছে। যে সে লিখছে এইভাবে যে, আমার স্ত্রীর প্রচন্ড মাথা ব্যথা, মাঝে মাঝে কান্না শুরু করে দিচ্ছে, ব্যথাটা ঠিক হচ্ছে হয় কপালের উপর মাথার মাঝখানে, আগে মাঝে মাঝে হতো, গত 5 দিন ধরে সকালে ঘুম থেকে উঠার পর থেকে আবার শুরু হয়, ঘুম থেকে উঠার কিছুক্ষণ পর থেকে শুরু হয়। ও আচ্ছা, দুপুরের দিকে বেড়ে যায়, ঘুমানোর আগ পর্যন্ত থাকে, আগে বমি ভাব ছিল না, এখন বমি বমি লাগে। ওরা হচ্ছে একজন ডাক্তারের সাথে কনসাল্ট করছিল, তো উনি কিছু ট্যাবলেট সাজেস্ট করছে, যে এটা তুই হয়তো ভালো বুঝতে পারবি, যে আমার যদি ভুলে হয়ে যায় তুই এগুলো বুঝে নিস আর কি। ট্যাবলেট HPR-DS 500 মিলিগ্রাম, একটা হ্যাঁ, ট্যাবলেট হচ্ছে যে যখন ব্যথা শুরু হবে তখন। তারপর হচ্ছে 1.5 মিলিগ্রাম, একটা ট্যাবলেট হচ্ছে 3 মাস খেতে বলছে। তারপর হচ্ছে ট্যাবলেট সেট্রা 25 মিলিগ্রাম,
প্রতিদিন সকালে 3 মাস হচ্ছে যে খাইতে বলছে। তো এই ওষুধগুলো গতকাল থেকে খাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ব্যথা কমে নাই। তো আমার কাছে এই কোশ্চেনটা আসছে গতকালকে। তো ইভেন আজকে সকালে যখন সে আবার আমাকে নক দেয়, তখন বলছে যে আজকে সকাল 11টা থেকে আবার তার ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা। তো আসলে এখনকার সিচুয়েশনে এটা আসলেই খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। সে বুঝতে পারতেছে না যে আসলে কি করবে। এই বিষয়ে তুই যদি সজীবে একটু হচ্ছে যে তোর পয়েন্ট অফ ভিউটা শেয়ার করিস এইখানটাতে। আচ্ছা দোস্ত, মানে প্রশ্নটা আসলে আমার সাবজেক্টেরই। আর আমি বলিনি যে আমি এখনো নিউরো সার্জন হইনি। আমি স্টাডি করছি আর কি, ঠিক আছে। এমবিবিএস পাশ করার পরে নিউরো সার্জারিতে মাস্টার্স করছি ফেইজেতে। কথা বুঝছিস? তো এখনো নিউরো সার্জন হইনি, গোয়িং টু বি নিউরো সার্জন যদি আল্লাহ চায়, সবার দয়ায় আর কি একদিন হইতে পারবো মনে হয়। ঠিক। তো আসলে আচ্ছা। এই তুই যে হচ্ছে দোস্ত যে প্রশ্নটা করলি, এখানে হুম, আমাদের আরো কিছু কোয়েরি আছে মাথা ব্যথা সম্পর্কিত, ঠিক আছে। হুম, উনি বললেন যে কপালের থেকে মাঝখানে ব্যথা, ঠিক আছে। এখন এটা জানতে হবে হুম, ব্যথার তীব্রতা কতখানি। হ্যাঁ, এক। অনেকগুলো প্রশ্ন হুম, আছে। দুই নম্বর কথা হচ্ছে যে এটা কতদিন থেকে হচ্ছে, ঠিক আছে। মাথার ব্যথাটা এখান থেকে এই যে চারপাশ দিয়ে যায় কিনা, ঠিক আছে। তার চোখে দেখতে সমস্যা হয় কিনা, ঠিক আছে। মাথা ব্যথার সাথে তার কোনো জ্বর আসে কিনা, বমি করার পরে ব্যথাটা কমে কিনা, সকালের দিকে ব্যথাটা বাড়ে কিনা, তার খিঁচুনি হয় কিনা। এক মাথা ব্যথার সাথেই এতগুলো মানে কোশ্চেন জড়ায় আছে, ঠিক আছে। আরো কোশ্চেন আছে। হুম, তো আসলে শুধুমাত্র ওনার এই মাথা ব্যথার বর্ণনা দিয়ে আসলে ওনাকে যে চিকিৎসা দিতে, তুই বললি হচ্ছে কি এসিআর ডিএসেট্রা এগুলো দিতে, এগুলোই আমরা সচরাচর প্রেসক্রাইব করে থাকি। কিন্তু উনি শুধুমাত্র একদিন ওষুধ খাইছে, ঠিক আছে। একদিন ওষুধ খেয়ে আসলে রেজাল্ট পাওয়া এটা খুবই আনলাইকলি। এটাকে কমপক্ষে 5 থেকে 7 দিন, আপনাকে বলছি আপনি কমপক্ষে 5 থেকে 7 দিন ওষুধটা ট্রাই করেন। এরপরে দেখেন যদি আপনার মাথা ব্যথাটা না কমে, তাহলে আপনি আমাদের ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতাল শেরে বাংলা নগরে আছে, এখানে আউটডোর চালু হুম, আছে। আপনি নিউরো সায়েন্স হাসপাতালে সকাল 8টা থেকে দুপুর 2টা এর আসলে হার্ডলাইন এটা, আপনি 9টা থেকে 12টা এই সময়ের মধ্যে আসেন। 1 সপ্তাহ পরে ওষুধগুলো খেয়ে এসে অনেক সময় এটার জন্য সিটি স্ক্যান এমনকি এমআরআই পরীক্ষাও করতে হতে পারে। উনি যেগুলো ওষুধ দিয়েছেন আমরা ইউজুয়ালি এই ওষুধগুলোই দিই, ঠিক আছে। সাথে হয়তো বা আরো দুটা অ্যাড প্লাস মাইনাস করে দেওয়া হয়। তো আমি আসলে অ্যাডভাইস করছি না, কারণ যেহেতু ওষুধ দেওয়া আছে আর হুট করে ওষুধ দেওয়াটা ঠিক হবে না। উনি এই ওষুধগুলো অ্যাটলিস্ট 7 দিন কন্টিনিউ করুন, ঠিক আছে। 7 দিনের মধ্যে যদি ওনার এটা ইমপ্রুভ না করে, দেন ওই নিউরোসায়েন্স হাসপাতালে সকালবেলা আউটডোরে উনি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে এই যে অনেকগুলো প্রশ্ন থাকে, সামনাসামনি প্রশ্ন করে তাকে এক্সামিনেশন করে চোখ আমাদের দেখতে হয়, কথা বুঝতে পারছিস না? হ্যাঁ, হুম। এগুলো দেখে টেকে তারপরে হচ্ছিল সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনে সিটি স্ক্যান এমআরআই এর কথা আমি বললাম। তো আপনি ওষুধগুলো কন্টিনিউ করেন, এগুলো ওষুধ ঠিক আছে, আপনি খান, খেয়ে 7টা দিন অপেক্ষা করেন। এই। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস করতে চাই যে সে হ্যাঁ, বুঝুন। হচ্ছে যে আমাদের লাইফটা দেখতেছে। তো আরো কিছু এখানে জিনিস দিছে যে আসলে মাথায় তার প্রচন্ড ব্যথা হয়, তার জ্বর হুম, নাই, বমি হয় না, চশমা ব্যবহার করে, ব্যথা ওই মাথার মাঝখানেই। আর প্রবাবলি যতদূর সম্ভব সে রংপুর থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে। তো রংপুরে আসলে এরকম কোনো, তুই যেটা বললি যে শেরে বাংলা নগরে যে হসপিটালের কথা আছে ঠিক আছে, কিন্তু রংপুরে এরকম কোনো ফ্যাসিলিটি আছে কি, তোর কি এরকম কোনো কিছু জানা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তুই আগে একটু বলে ঢাকা থেকে করছে, এই কারণে আমি ওই জন্য তোকে বললাম। আচ্ছা, না, মনে হয় রংপুরে। তার ফ্যামিলি হ্যাঁ, হ্যাঁ, লকডাউনের, হ্যাঁ মনে হয় তার হ্যাঁ, হ্যাঁ। ফ্যামিলি হচ্ছে যে হয়তো এই যে এখন যেটা কমন বিষয় যে লকডাউনের কারণে হাজবেন্ড এক জায়গায়, ওয়াইফ আরেক জায়গায়, মনে হয় সিচুয়েশনটা এরকম কিছুটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে তোর কিছু চোখের সমস্যা উনি এটা জানাইছে যে শেষ কবে চোখের ডাক্তার দেখাইছে? কারণ সামনের দিকে মাথা ব্যথা, তো আচ্ছা। এটা আমরা এটা একটা ইম্পর্টেন্ট যে দেখা গেল উনি 6 মাস আগে ডাক্তার দেখাইছেন বা 1 বছর আগে ডাক্তার হুম, দেখাইছেন। আগে চোখের হুম, বিষয়টা ক্লারিফাই করতে হবে, ঠিক আছে। যে পেইন ইজ হুম, নিউ নট ডিউ টু মানে আইএক বা চোখের ব্যথার কারণ থেকে হুম, তার হচ্ছে মাথায় ব্যথা না। অনেক সময় দেখা যায় দাঁতের ব্যথা থাকলেও সেই ব্যথাটা মাথায় যায়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কান পাকা থাকলেও সে সেই ব্যথাটা মাথায় যায়। হুম, এটা আসলে সামনাসামনি বসে ডিসকাস করে তারপরে মানে প্লাস মাইনাস করে আসলে এটা বলতে হবে, বুঝছিস? এটা এভাবে হুম, আসলে ওনাকে উত্তর দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। আর রংপুরে এই ক্ষেত্রে উনি একটু রংপুর মেডিকেলে খোঁজ নিতে পারেন। রংপুর মেডিকেলে হচ্ছে
নিউরো বিভাগের ডাক্তার আছে, আমার নিউরো সার্জারি বিভাগ আমি এটা জানি রাজকুমার স্যার, হ্যাঁ, সহযোগী অধ্যাপক উনি আছেন, তোফায়েল আহমেদ স্যার প্রফেসর উনি আছেন, ঠিক আছে। আর নিউরো মেডিসিন আমি বলতে পারবো না রে, রংপুরে না দিনাজপুরে হলে বলতে পারতাম, রংপুরে থাকা হয়নি। এই আচ্ছা, তাহলে হচ্ছে যে ডক্টর রাজকুমার হচ্ছে যে রংপুর রাজকুমার রায়, মেডিকেলে উনার সাথে ইয়ে করতে, রাজকুমার হ্যাঁ রায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যেহেতু বা ও হচ্ছে যে আমাদের জিনিসগুলো দেখতেছে, আর এই বিষয়টাতে আমিও তো সম্পূর্ণরূপে তোর সাথে একমত, যে কারণ কথা হচ্ছে যে জাস্ট প্রেসক্রাইব করাটা আসলেই হচ্ছে যে কঠিন, এটাতে হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর অনেক হাই থাকে। তবে হচ্ছে যে বেটার, সে যেহেতু আমাদেরকে দেখতেছে, যে তাকে এটাই বলবো যে রংপুরে থাকলে রংপুর মেডিকেলে গিয়ে যোগাযোগ করতে, আর ঢাকায় তো তুই হচ্ছে যে অপশনগুলো বললি আসলে, কারণ এটা হচ্ছে যে সরাসরি পেশেন্টের দেখা ছাড়া, যেহেতু মাথা একটা সেন্সিটিভ হ্যাঁ ব্যাপার বা সেন্সিটিভ জায়গা, তো এটা আসলে এইভাবে করাটা একটু মনে হয় যে, মনে হয় না, একটু মনে হয় না, এটা মনে হয় আসলে এইভাবে ডিরেক্ট বলাটাও ঠিক হবে না, যে আসলে এইটা হইছে বা এইটা করা উচিত। তো প্রপার ডায়াগনোসিস দরকার আসলে এটার জন্য। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ তোকে অমি। আর কোনো হচ্ছে যে দর্শকের কোনো প্রশ্ন বা ইয়ে? আচ্ছা, আমি একটা, আসলে আমরা দীর্ঘ সময় করে ফেলছি, শেষ প্রশ্ন বেশ কিছু আছে, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে সকলেরই একটা জানতে চাওয়া সবারই, সেটা হচ্ছে ভ্যাকসিন আসছে কবে। আর দুটো কোশ্চেন করি, একটা হচ্ছে ভ্যাকসিন আসছে কবে, আর একবার যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন দ্বিতীয়বার হতে পারেন কিনা, চান্সেস কতটুকু? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন করছিস। চীনা টিম কিন্তু ভ্যাকসিন সম্পর্কে বলছে, আমি কিন্তু এটা ইচ্ছা করে বলি নাই যে ভ্যাকসিন নিয়ে প্রশ্ন আসবে, এটা হচ্ছে $1,000,000 কোশ্চেন, ঠিক আছে। তো দোস্ত, বিষয় হচ্ছে কি, এই ভ্যাকসিন নিয়ে তমাল একটা মনে হয় আমাদের শেয়ার করছিল। ভ্যাকসিনের ফেজ আছে হচ্ছে চারটা ফেজ: ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল মানে ফেজ 3, আর ফেজ 4 হচ্ছে হলো ক্লিনিক্যাল ট্রায়াল, হ্যাঁ, যেটা ফেজ হচ্ছে ওয়ান। human। হ্যাঁ, তো চীনা টিম ওনারা আসলে মানে অন্যান্য যে দল যারা করছে তাদের সাথে কন্ট্যাক্ট করার বা জানার সুযোগ হয়নি, কিন্তু চীনা টিম ওনারা বলে গেছেন দে আর ইন ট্রায়াল ফেজ 3, মানে 3 নম্বর ফেজে আছে ভ্যাকসিন নিয়ে স্টাডিতে। এখনো আরো একটা ফেজ আছে, ঠিক আছে। তারপরে আর কি ভ্যাকসিন যখন ক্লিনিক্যালি হিউম্যান বডিতে, অথবা হচ্ছে আমরা ইউজুয়ালি যা করি যে গিনি পিগ বা এই জাতীয় এনিমেল গুলোতে করি, ওনারা যে কোথায় ট্রায়াল করবে সে বিষয়ে আমি জানি না। তবে ট্রায়াল করার পরে, তার মানে ফেজ 4, যেটা ফেজ 4-এ আসার পরে ভ্যাকসিন আসবে, সেটা 2000, মানে আমি ঠিক বলতে পারবো না, এই বছরের শেষে বা আগামী বছরে আসতে পারে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় যে প্রশ্ন করলি, আমি মানে এটা নিয়ে একটু যতটুকু দেখছি, আমাদের হচ্ছে ডক্টরসদের যে গ্রুপ আছে কয়েকটা প্ল্যাটফর্ম বা বিডিএফ, এখানে আমাদের এক ছোট ভাই ডক্টর ফাহিমউদ্দিন, উনি হচ্ছে মেডিসিন নিয়ে মানে প্লাস মানে রিসার্চের মতো করে, খুব চমৎকার লেখে। সো ফাহিমউদ্দিনের পোস্ট থেকে ও লিখছে, মানে দ্যাট ইজ হাইলি অথেন্টিক, হ্যাঁ, লামছাম কথা সে লিখে নেয়। আচ্ছা। তো ফাহিমউদ্দিন লিখছে যে এখনো পর্যন্ত, হ্যাঁ, আমরা যদি বলি রি-ইনফেক্টেড হওয়া, যে আমার করোনা হয়ে গেছে আবার আমি করোনা ইনফেক্টেড, এই ইনফেকশনের চান্স ভেরি 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 লেস, একদম নাই বললেই চলে। তাহলে দেখা যায় যে একজনের করোনা হলো, ভালো হয়ে গেল, আবার টেস্ট করতে গেলে আবার কেন পজিটিভ আসলো। সেক্ষেত্রে ওই যে আগে একটা শব্দ বলছিলাম যে ফলস নেগেটিভ, এক্ষেত্রে বলা হচ্ছে ফলস পজিটিভ হইতে পারে, ঠিক আছে। যে যখন হচ্ছে ন্যাজাল সোয়াব বা ওরোফ্যাঞ্জিয়াল সোয়াব নিছে, সে সময় কিছুটা ফল্টি টেকনিকের কারণে পজিটিভ হইতে পারে। দ্যাট মিনস, তো একজন যদি একবার পজিটিভ হয়ে যায়, তাহলে তার পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। হ্যাঁ, তো আর পজিটিভ হইলে বুঝতে হবে ডিউ টু টেকনিক্যাল ফল্ট, নট ডিউ টু ডিজিজ। এই, বুঝছিস দোস্ত? ঠিক আছে। আর হচ্ছে এই যে হ্যাঁ, বুঝতে আজকে পেরেছি। তোরা প্রশ্ন করলি, আমি অবশ্য অনেক হেল্প পাইছি। আমাদের নিউরোসার্জারি একজন কোর্সমেট আছেন ডক্টর সালাউদ্দিন, আমার ছোট ভাই, কোর্সের সিনিয়র কিন্তু এমনি ছোট ভাই। ওর কাছ থেকে অনেক ইনফরমেশন আমি জানতে পারছি। ও হচ্ছে সরাসরি যে স্বাস্থ্য বাতায়নের কথা বলছি আমি, 162663, সে হচ্ছে ডিজি হেলথে স্বাস্থ্য বাতায়ন, ওই জায়গাতেই সে পোস্টে। এবং হচ্ছে সারাদিনই তাকে আচ্ছা, মনে কর যে ওই 162663 নম্বরে ফোন দিলে মোটামুটি তাকে পাওয়া যায়। তাকে ফোন দিয়ে মানে সব তথ্য আপডেটেড তার কাছে। সে আমাকে অনেক হেল্প করছে, বুঝছিস।
মানে ওর কাছ থেকে অনেক কিছু, আমরা করোনা নিয়ে আমি অবশ্য অত বেশি পড়িও নাই এর মধ্যে। হ্যাঁ, অনেক কিছু এর মধ্যে চলে আসছে। এই, আচ্ছা কমাল সজীব, হ্যাঁ। আমরা মনে হয় দীর্ঘ হুম সময় একটা আড্ডা দিলাম এবং হুম যতদূর বুঝছি আমরা অনেকজন আমাদের সাথে ছিলেন। আমাদের আচ্ছা জেগে আচ্ছা। উঠে জেগে উঠে বাংলাদেশ পেজ, তোরা জানিস আমাদের টার্গেট হচ্ছে যত যেভাবে সম্ভব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, সেটা টেলিমেডিসিন দিয়ে হোক, সেটা আমাদের আমরা অনেক সময় গান কবিতা অনেক কিছুই আপডেট করি, কিছু পোল ক্রিয়েট করি, আপডেট দেই। আমাদের শুধুমাত্র চাওয়া, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছি সেগুলোকে এক প্ল্যাটফর্মে এনে মানুষের জন্য সচেতনতা বৃদ্ধি করা। এটার জন্যই আমাদের এই স্টেপ। এটা হচ্ছে আমাদের টেলিমেডিসিন আজকে সেকেন্ড পর্ব। আমরা আচ্ছা ইচ্ছা আছে আমরা প্রতি সপ্তাহে ধীরে ধীরে একবার নিয়ে আসা, যেন যারা রোগী আছেন তারা হয়তো একটু উপকার পেতে পারেন। সবাই তো এখন, তুইও জানিস যে সবাই ডাক্তার কাছে যেতে ভয় পাচ্ছেন, অথবা সব সব ডাক্তারকে সবাই সবখানে পাচ্ছেন না। সো টেলিমেডিসিনে যদি কিছু মানুষের উপকার হয়, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। তোমার শেষ কিছু বলার জন্য অনুরোধ। হুম না, এখানে আমি জাস্ট একটু কিছু হচ্ছে যে কথা বলবো যে ভ্যাকসিন নিয়ে লাস্ট আমাদের যে কোশ্চেনটা আসছে সজীবের কাছে, এটা আসলে বেসিক্যালি সজীব যেটা বললো এটা হচ্ছে যে ভেরি ট্রু, যে আসলে ওর পক্ষে এই কোশ্চেনটার এক্সাক্ট অ্যান্সার দিয়ে আসলে সম্ভব না, কারণ এগুলো যারা হচ্ছে যে ড্রাগ ডেভেলপমেন্ট বা যারা হচ্ছে যে ভ্যাকসিন ডেভেলপ করতেছে তারা আসলে এক্সাক্ট ইনফরমেশনটা দিতে পারবে। আর একটা ভ্যাকসিনের যে ফেজ গুলো আছে এগুলো আসলে খুবই ক্রিটিক্যাল। আমি কিছুদিন আগে, গত পরশুদিন মনে হয়, নিউ ইয়র্ক টাইমসের একটা হচ্ছে যে আর্টিকেল শেয়ার করছিলাম, যেখানে ওরা বলছে যে টিল নাও 235 ভ্যাকসিন হচ্ছে যে শুরু করছিল ট্রায়াল, কিন্তু এখন পর্যন্ত ফাইনাল ফেজে একটাও আসতে পারে নাই। তো এটা হচ্ছে যে সময় লাগবে, আসলে এটা আমরা বুঝতে পারতেছি, এটা ডেফিনিট একটা টাইম ফ্রেম দেওয়া সম্ভব না আসলে এই দিনে আসবে বা এর মধ্যে। আর এখানে আরেকটা যেটা, ওই যে সজীব যেটা তুই বললি যে আসলে ফলস পজিটিভ বা ইয়েটা যেটা হচ্ছে যে রিইনফেক্টেড, এখানে আমাদের কোরিয়াতে এরকম কিছু কেস হয়েছে। তো আসলে আমরা প্রথমে জিনিসটা বুঝতে পারিনি, তো তুই যখন বললি যে আসলে আরটিপিসিআর এর যে ইয়েটা রেটটা যে 70-30 একটা হচ্ছে যে ইয়ে আছে, রেশিও আছে, যে ওইখানে এরকম হচ্ছে যে ফলস রিপোর্ট হচ্ছে যে প্রডিউস করতে পারে, এটা আসলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আমরা যেহেতু হচ্ছে যে আজকে প্রায় নেয়ার অ্যাবাউট 1 ঘন্টা 20-25 1.5 ঘন্টা। মিনিটের মতো আড্ডা দিয়ে ফেললাম, আসলে আড্ডাই কেটে গেছে আমাদের হচ্ছে যে অনেকটা সময়। তো এখন শেষে আমরা আমাদের জেগে উঠি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আমরা আসলে সবাইকে জানতে চাই ধন্যবাদ, প্রকৃত স্পেশালি তাদেরকে যারা হচ্ছে যে সম্মুখ যোদ্ধা, যাদেরকে আমরা বলছি যারা গবেষক, যারা হচ্ছে যে এই মেডিসিন বা হচ্ছে ভ্যাকসিন ডেভেলপের জন্য কাজ করতেছে, সেই সকল মানুষকে যারা হচ্ছে যে দেশের মানুষকে হচ্ছে যে এক মুঠো ভাত খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য মাঠে ঘাটে কাজ করতেছে, তাদেরকে সেই সকল মানুষজনদেরকে সর্বোপরি আমি বলতে চাই যে যারা হচ্ছে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য এই ক্রিটিক্যাল সিচুয়েশনে যারা হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখার জন্য কাজ করছে, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে কৃষিবিদ, সে যে কোনো পেশার মানুষই হোক না কেন, তাদের সকলকে আমরা হচ্ছে যে আমাদের জেগে উঠি বাংলাদেশের পক্ষ থেকে আমরা হচ্ছে যে শ্রদ্ধা জানাই, আমরা তাদেরকে আসলেই শ্রদ্ধা করি। এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের আসলে যে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য, আমরা যেটা যে জায়গাটাতে সবসময় হাইলাইট করি, যে আমাদের সাথে আমি আমাদেরকে যারা দেখছেন বা এই লাইভের পর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের সকলকে অনুরোধ করব আমরা যে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আমাদের সাথে থাকুন, চোখ রাখুন আমাদের পেজে। আমাদের পেজের লিংক হচ্ছে www.facebook.com/আমাদের.জাগরণ। আমাদের পেজের সাথে অনুরোধ করব আমাদের পেজের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমাদের ডাক্তার বন্ধুর পরবর্তী লাইভ দেখার জন্য সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চেষ্টা করব যে আসলে আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে আরো হচ্ছে ফ্রিকুয়েন্ট আসার, এবং সেই সাথে যদি দর্শকদের কোনো একটা স্পেসিফিক কোনো বিষয় থাকে যে তারা কোনো একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের হচ্ছে যে পেজে লিখুন, আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনাদের বিষয় নিয়ে হচ্ছে যে আসা বন্ধু ওমে। সেটাই বলবো যে অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, প্রয়োজন বাইরে গেলে অন্তত মাস্ক ব্যবহার করুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। আর আমরা বিশ্বাস করি যে আপনারা জেগে উঠলেই জেগে উঠবে আমাদের বাংলাদেশ।
আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সামনে একটা আকর্ষণ আসছে, আমাদের বন্ধু ডক্টর হাসনাত রহমান, সে হচ্ছে যে খুব রিসেন্ট, প্রবাবলি আগামীকালকে হচ্ছে যে জাপান কিভাবে করোনার সাথে যুদ্ধে জাপানের সফলতার গল্প নিয়ে আমাদের সামনে আসবে আমাদের বন্ধু হাসনাত রহমান। আমরা আশা করি তো আগামীকালকেই আমরা তার কাছ থেকে এই জাপানের সফলতার গল্প জানতে পারবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ সজীব, ধন্যবাদ অমি। আর পরাগের জন্য ধন্যবাদ। আসলেই হচ্ছে যে যেটা হচ্ছে যে অনেক সময় মজা করে বলে এক বালতি সমবেদনা, কারণ সে হচ্ছে যে আমাদেরকে জানাইছে যে তার ওখানে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্কের খুব সমস্যা। অসুবিধা নাই বন্ধু, আমরা আছি, আমরা আগের মতোই আছি, আমরা ইনশাল্লাহ আবার এক হব আমাদের এই প্ল্যাটফর্মে। তো সবার কাছ থেকে এই বলে হচ্ছে যে আজকের এই ডাক্তার বন্ধু লাইভ এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।